হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের পলিটি থেকে লুসিয়েন্টের যে ক্লাসগুলো চলছে, আজকে 3 নম্বর ক্লাস। তোমাদের বাংলায় করানো হচ্ছে সম্পূর্ণ লুসিয়েন্টটা, সাথে ইংরাজিগুলো থাকছে তোমাদের যাতে প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হয়। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, আশা করি অনেকটাই হেল্প হবে তোমাদের আসন্ন এক্সামে। আজকে লুসিয়েন্টে তোমাদের যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। ওকে, মেন ফিচার্সগুলো করাবো কনস্টিটিউশনে। ওকে, এটা তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ বইটাতে রয়েছে এই পার্টটা। তোমাদের এমসিকিউগুলো করাবো, সাথে তোমাদের কিছু ডেসক্রিপটিভ তোমাদের দেবো যেগুলো ইম্পর্টেন্ট। লুসিয়েন্টের ডেসক্রিপটিভ বইটাতে এই অংশটা তোমাদের স্কিপ করেছে, তোমাদের এই জায়গাটা নেই, কিন্তু অবজেক্টিভ বইটাতে তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু রয়েছে, বোঝা গেল? তাই তোমাদের অবজেক্টিভে যেহেতু রয়েছে, তাই এই জায়গাটা তোমাদের আমি কভার করিয়ে দেবো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বৈশিষ্ট্যগুলো বোঝার জন্য। ওকে, এর আগে আমাদের পলিটি 2টো ক্লাস হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তাই এইগুলো তোমরা অবশ্যই করবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বা তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করবে। তোমাদের প্রথম যে ক্লাসটা করানো হয়েছে 1 নম্বর, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের উন্নয়ন, যেটা ওকে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। আর নেক্সট করা হয়েছে গণপরিষদ, কনস্টিটিউশন অ্যাসেম্বলি। আজকে হচ্ছে সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, ফিচার্স অফ দ্য কনস্টিটিউশনের যেটা আছে, বোঝা গেল? আর একটা কথা তোমাদের বলবো, যারা লুসিয়েন্টের হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, বায়োলজি, কম্পিউটার এই সমস্ত ক্লাসগুলো চ্যাপ্টার অনুযায়ী করতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো। সেখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বা তোমরা প্লেলিস্টগুলো চেক করতে পারো, ওখানে সমস্ত তোমাদের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করানো রয়েছে। অবশ্যই তোমরা ক্লাসগুলো করবে, আসন্ন এক্সামে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, লুসিয়েন্টের এরকম বাইল্যাঙ্গুয়াল ইংরাজি এবং বাংলায় কম্বাইন্ড ক্লাস তোমরা কোথাও সচরাচর পাবে না, তা অবশ্যই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ক্লাসগুলো যারা করোনি অবশ্যই করবে, খুবই ইম্পর্টেন্ট আসন্ন এক্সামের জন্য। আর ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। ওকে, চলো তাহলে আজকে আমরা শুরু করি। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বলতে সংবিধানের মেন ফিচার্সগুলো কী কী আছে সেইগুলো তোমাদের জানতে হবে। আগের দিন আমরা গণপরিষদ পড়েছি, তার আগের দিন কী করে সংবিধান তৈরি হচ্ছে তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা পড়েছি। তারপর সংবিধান তৈরি হতে কতদিন সময় লাগে, কারা তৈরি করলো, কীভাবে গণপরিষদ গঠন হলো, ওকে ড্রাফটিং কমিটি কে কে গঠন করলো। ওকে, তো সেইগুলো সম্পর্কে আমরা আগের ক্লাসে পড়ে এসেছি। এবার আমরা কি পড়বো? সংবিধান তো তৈরি হয়ে গেছে, আগের দিন ক্লাস পর্যন্ত আমরা সংবিধান তৈরি পর্যন্ত পড়েছি। সংবিধান তৈরির পর এবার সংবিধানের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেটা সম্পর্কে আজকে তোমাদের ক্লাস হচ্ছে, 3 নম্বর ক্লাসটা, বোঝা গেল? তাহলে আজকের চ্যাপ্টারে কী ক্লাসে আলোচনা হবে সেটাও তোমরা বুঝতে পারলে। তাহলে প্রথমেই যে বিষয়টা তোমাদেরকে আমি জানাবো, ভারতের যে সংবিধান আছে, এই সংবিধান বিশ্বের সর্বাধিক প্রশংসিত একটা সংবিধান বলা হয়ে থাকে, এবং বিশ্বের মধ্যে দীর্ঘতম সংবিধান একটা বলা হয়ে থাকে, তোমরা এটা সকলেই জানো। যদিও এর যে বিধানগুলো আছে আমাদের ভারতীয় সংবিধানে, তা অন্যান্য সংবিধান থেকে কিন্তু ধার করে নেওয়া হয়েছে। আমরা সকলেই জানি, বিভিন্ন জায়গা থেকে অ্যাডাপ্টেড করা হয়েছে। করলেও ভারতীয় সংবিধানে কিন্তু বিশেষ কিছু মুখ্য ভূমিকা কিন্তু নিজস্বও রয়েছে। এই জন্যই কিন্তু এটা একটা সেরা সংবিধানের আখ্যা কিন্তু পেয়েছে। সংবিধান বিভিন্ন জায়গা থেকে ধার করলেও নিজস্ব একটা কিন্তু বৈশিষ্ট্য কিন্তু রয়েছে ভারতীয় সংবিধানে। তাই অন্যান্য দেশের সংবিধান থেকে এটা একটা কিন্তু ইউনিক সংবিধান, একটা আলাদা সংবিধান, বোঝা গেল? তাই এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে, বোঝা গেল? নেক্সট তোমাদের আরেকটু ইনফরমেশান দেবো, যে ভারতের যে সংবিধানটা রয়েছে, আমাদের যে সংবিধানটার কথা আমরা পড়ছি, এই যে সংবিধানের যে মূল বৈশিষ্ট্যগুলো আছে, ওকে, যেটা গৃহীত হয়েছিল সংবিধানটা কবে? 1949 সালে। সেটা আমরা আগের দিন পড়ে এসেছি, কবে গৃহীত হলো, কবে কার্যকর হলো, সেগুলো সমস্ত ডেট ওয়াইজ সিকোয়েন্স অনুযায়ী আমরা পড়েছি। যারা ক্লাসগুলো করোনি অবশ্যই আগের ক্লাসটা করবে, তারপরে এই ক্লাসটা করো, তাহলে আরও বেটার তোমরা বুঝতে পারবে, বোঝা গেল? তাহলে দেখো, তা ভারতের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে, মানে সংবিধান যখন রচনা হলো সেটা গৃহীত হচ্ছে 1949 সালে। তা এই সংবিধান একবার রচনা হয়ে যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন সংশোধনের দরকার পড়েছে। ওকে, এই সংশোধনগুলো করতে যে দেখা গেছে যে বিভিন্ন সময় সংবিধানের স্ট্রাকচারের ওপর প্রভাব পড়ছে। ভারতীয় সংবিধানের কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে, যেটাকে আমরা ভারতীয় সংবিধান সংশোধন বলছি। ওকে, 7তম সংবিধান সংশোধন, 42তম সংবিধান সংশোধন, 44তম, 73তম, 74তম, 97তম, এই যে সংবিধান সংশোধনীগুলো আছে, এর কারণে বিশেষ উল্লেখযোগ্য কিন্তু পরিবর্তন এসেছে সংবিধানে। এবার প্রশ্ন উঠে আসছে, তাহলে কি শুধুমাত্র এই কটাই সংবিধান সংশোধন হয়েছে, 7ম, 42, 44, 73, 97 এই সংবিধানগুলোই? না, সংবিধান 1 থেকে পরপর যখন সংবিধান শুরু হয়েছিল, প্রথম সংবিধান সংশোধন যখন শুরু হয় 1961 সালে তোমার হচ্ছে প্রথম সংবিধান সংশোধনটা হয়। এই 1961 সাল থেকে সংবিধান সংশোধন হয়ে চলে আসছে আজকে 2022 সাল। এই 2022 সাল পর্যন্ত অনেক সংবিধান সংশোধন হয়েছে। এইখানে কি বলা হচ্ছে না, এই 7তম, 42তম, 44তম, 73তম, 74তম, 97তম এই যে সংবিধান সংশোধনগুলো হয়েছে, এগুলো বিশেষ ভূমিকা রেখেছে। অনেক সংবিধান সংশোধন হয়েছে এখনও পর্যন্ত। 2022 পর্যন্ত টোটাল কটা সংবিধান সংশোধন হয়েছে? 105। ওকে, অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। ওকে, 105টা
105 বার সংবিধান সংশোধন হয়ে গেছে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কটা সংবিধান সংশোধন। কেন গুরুত্বপূর্ণ না, এই যেমন 42তম সংবিধান সংশোধনটা তোমরা যেটা দেখছো, এই যে 42তম সংবিধান সংশোধন, এই 42তম সংবিধান সংশোধনটা হয়েছিল 1976 সালে, যেটা সংবিধানের একটা অংশ, যেটা গুরুত্বপূর্ণ দিক, মানে খুবই গুরুত্বপূর্ণ দিক, এবং বিপুল সংখ্যক পরিবর্তন হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সেই জন্যই 42তম সংবিধান সংশোধনকে তোমার মিনি সংবিধানও বলা হয়ে থাকে, কেননা এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে অনেক কিছু জিনিসকে অ্যাড করা হয়েছিল ভারতীয় সংবিধানে, সেই জন্য একে মিনি সংবিধান বলা হয়ে থাকে এই 42তম সংবিধান সংশোধনীটাকে। এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে ভারতের সংবিধান তো রচনা হয়ে গেল, যেটা গৃহীত হয়েছিল 1949 সালে, এবং তারপর বিভিন্ন সময় সংবিধানকে সংশোধনের দরকার পড়েছে। বিভিন্ন সময় যে সংবিধান সংশোধনগুলো হয়েছে, তা সেই সংবিধান সংশোধনগুলো পরপর করতে করতে অনেক সংবিধান সংশোধন হয়ে গেছে আজও পর্যন্ত। টোটাল হচ্ছে 2022 সাল পর্যন্ত 105টা সংবিধান সংশোধন হয়ে গেছে, বোঝা গেছে। তা এখানে আসল বিষয় হচ্ছে এই যে 42তম যে সংবিধান সংশোধনটা হয়েছিল, সেটা কিন্তু একটা মুখ্য সংবিধান সংশোধন, মানে এখানে প্রচুর পরিমাণে অনেক কিছু জিনিস অ্যাড করা হয়েছিল সংবিধান সংশোধনের মাধ্যমে, তাই জন্য এই 42তম সংবিধান সংশোধনকে মিনি সংবিধানও বলা হয়ে থাকে। বোঝা যাচ্ছে বিষয়টা? তো এইটুকু তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, যে ভারতের সংবিধান একটি প্রস্তাবনা দিয়ে শুরু হয়, কিন্তু সংবিধানটা যখনই শুরু হচ্ছে তখন কিন্তু কি দিয়ে শুরু হচ্ছে, প্রস্তাবনা দিয়ে, এইটা কিন্তু জেনে রাখবে। প্রস্তাবনা দিয়ে কিন্তু শুরু হবে ভারতের সংবিধান, এই জিনিসটা কিন্তু তোমরা জানবে। প্রস্তাবনায় সংবিধানের আদর্শ, উদ্দেশ্য এবং কিন্তু মূলনীতি রয়েছে। বি.আর. আম্বেদকর যিনি ছিলেন, এই সংবিধান রচনায় মুখ্য ভূমিকা পালন করে কে, বি.আর. আম্বেদকর। এই বি.আর. আম্বেদকর এই সংবিধান রচনা করতে গিয়ে 60খানা দেশের সংবিধানকে সে পড়েছিল। ওকে, তিনি 60খানা দেশের সংবিধান পড়ে সেখান থেকে মূল বৈশিষ্ট্যগুলো যেগুলো ভারতের জন্য ইমপ্লিমেন্ট করা যাবে সেরকম বুঝে সেটাকে মডিফাই করে ভারতীয় সংবিধানে ইনক্লুড করেছে। তাহলে এই বি.আর. আম্বেদকর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে। যে নেক্সট একটা ইম্পর্টেন্ট তোমাদের ইনফরমেশন দেবো, কেশবানন্দ ভারতী মামলা বলে একটা মামলা হয়েছিল কেরলে, যেটা 1973 সালে হয়েছিল। এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল এই কেশবানন্দ ভারতী মামলাতে, যে 368 নম্বর ধারার অধীনে সংসদের অর্থাৎ পার্লামেন্টের যে গঠন ক্ষমতা, অর্থাৎ যে প্রস্তাবনা যেটা আছে, যেটা একটু আগে তোমাদের বলছিলাম, প্রস্তাবনাকে সংশোধন করা যেতে পারে। ওকে, এটা কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছে যে প্রস্তাবনাকে সংশোধন করা যেতে পারে তোমার 368 নম্বর আর্টিকেল অনুযায়ী। কিন্তু এইখানে কিন্তুটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সংবিধানের মৌলিক কাঠামো বলতে বেসিক স্ট্রাকচারকে কিন্তু কোনো রকম পরিবর্তন করা যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এবং গুরুত্বপূর্ণ লাইন। ওকে, এই জায়গাটা তোমাদের বুঝতে হবে। প্রস্তাবনাকে সংশোধন করা যায়, অবশ্যই যায়, কিন্তু প্রস্তাবনাকে সংশোধন করা গেলেও মৌলিক কাঠামোকে, সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, মানে সংবিধান যখন 1949 সালে যখন গৃহীত হয়, মেন যে টপিকের ওপর যে সংবিধানটা গৃহীত হয়েছিল, সেই মেন পার্টগুলোকে চেঞ্জ করতে তুমি পারবে না। সেই পার্টের আন্ডারে তোমরা সাব পার্ট যুক্ত করতে পারো সংবিধান সংশোধনের মাধ্যমে, কিন্তু বেসিক স্ট্রাকচার অর্থাৎ মেন পার্টগুলোকে চেঞ্জ করা যাবে না। এইটা কিন্তু কেশবানন্দ ভারতী মামলা যেটা হয়েছিল সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু এই রায়টা দিয়েছিল। বোঝা যাচ্ছে? তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কেশবানন্দ ভারতী মামলাটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কেন, এই জন্য গুরুত্বপূর্ণ যে প্রস্তাবনাকে সংশোধন করা যেতে পারে, কিন্তু তার বেসিক স্ট্রাকচার অর্থাৎ মৌলিক কাঠামোকে কোনো সময়তেই পরিবর্তন করা যাবে না সংবিধানে। আর এটা পরিবর্তন করলে গণ্ডগোল সৃষ্টি হয়ে যাবে। কেন গণ্ডগোল সৃষ্টি হবে? ধরো কেউ 1950 সালে হচ্ছে তোমার আইন নিয়ে পড়াশোনা করতে শুরু করেছে। ধরো সে আইনজীবী হিসাবে সে নিযুক্ত হয়েছে 1955 নাগাদ। ওকে, তাহলে 55 নাগাদ যিনি হচ্ছে আইন নিয়ে পড়াশোনা করে যুক্ত হয়েছে, তিনি যে স্ট্রাকচারের কথা পড়ে এসেছে, মানে 1949 সালে যে সংবিধানটা গৃহীত হয়েছিল, অ্যামেন্ডমেন্ট ছাড়া, মানে সংশোধনীগুলো ছাড়া বেসিক স্ট্রাকচারগুলো যেগুলো ছিল, তিনি যে পড়ে পাস করে বেরিয়ে এবং তিনি আইনজীবী হিসাবে নিযুক্ত হয়েছেন, তিনি ধরো বিচারপতি হিসাবে আছেন। এবার পরবর্তীতে আরও 10 বছর পরে গিয়ে অন্য একটা ব্যক্তি 2000 সালে তোমার আইন নিয়ে পড়াশোনা করে সে যখন তোমার এখানে আইনজীবী হিসাবে কাজ করবে, যদি বেসিক স্ট্রাকচারের উপর পরিবর্তন হয়, তাহলে একটা গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। কীরকম গোলযোগ সৃষ্টি হবে? ধরো কোনো একটা ধারা, পঞ্চায়েত সম্পর্কে কোনো একটা কোর্টেতে কোন পঞ্চায়েত সম্পর্কে কোনো কেস এসেছে, পঞ্চায়েত সম্পর্কে কেস আসতে গেলে তোমাকে পঞ্চায়েত কোন ধারাতে বলা আছে, পার্ট 9 243 বলা আছে। ওকে, আর্টিকেল 243 বলা আছে পঞ্চায়েত সম্পর্কে। এবার এই যে 1950 সালে যিনি পাস করে বেরিয়েছিলেন, তিনি জানতেন 243 আর্টিকেলে তোমার হচ্ছে বলা আছে পঞ্চায়েত সম্পর্কে। এবার তিনি এটা ধরো তোমার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তোমার পরবর্তীতে চেঞ্জ হয়ে তোমার 243টা করে দেওয়া হয়েছে 245-এ।
সাপোজ আমি ধরে নিচ্ছি 245-এ করে নেওয়া হয়েছে পঞ্চায়েত ব্যবস্থা। তার মানে আগে যিনি বিচার ব্যবস্থার জন্য পড়াশোনা করে বেরিয়েছিলেন তিনি তাহলে গণ্ডগোল সৃষ্টি করবে এই 243 আর 245-এর মধ্যে। তেনাকে আবার নতুন করে সংবিধানটা পড়তে হবে। একটা সংবিধান ভারতের হিউজ সংবিধান, বড় সংবিধান, বিশ্বের দীর্ঘতম সংবিধান বলা হয়, দ্বিতীয় দীর্ঘতম। তাহলে সেই সংবিধানকে তাহলে নতুন করে পড়ে তারপর তাকে বুঝতে হবে। শুধু এইটাই না, পরবর্তীতে যদি এরকম করে চেঞ্জ করতে থাকে, ওকে, চেঞ্জ হতেই থাকে, তাহলে প্রত্যেকটা মানুষকে নতুন করে আর একবার করে সংবিধানকে নতুন করে জানতে হবে। নাহলে কী হবে, তাদের আর্টিকেলগুলোর পরিবর্তন এসে যাবে। এই ধারণাটা যাতে না হয়, এই কনসেপ্টটা যাতে না আসে, সেই জন্যই কেশবানন্দ ভারতী মামলায় 1973 সালে রায় দেওয়া হয়েছিল যে মূল কাঠামোকে, বেসিক স্ট্রাকচারকে কোনো সময় পরিবর্তন করা যাবে না। পঞ্চায়েত রাজ সম্পর্কে বলা রয়েছে 243-এ। তার মানে এতে যদি পঞ্চায়েত রাজ সম্পর্কে নতুন কিছু কাঠামো যুক্ত করতে হয় তাহলে সাব পার্ট হিসাবে যুক্ত করতে হবে। ওকে, হচ্ছে এ, তারপরে হচ্ছে তোমার সাব পার্ট বি, সি, ডি, এরকম করে তোমাকে যুক্ত করতে হবে। আর এরকম করে দেখবে তোমার 243 ধারাটা অনেকবার তোমার সংশোধনী হয়েছে। এরকম করে দেখবে 243-এর ABCD আছে, তার মানে যেখানেই দেখতে পাবে তোমরা ABCD বা 1-এর A, ওকে, এরকম করে তোমরা দেখতে পাবে, জানবে এগুলো সংশোধনীর পর কিন্তু এগুলো অ্যাড হয়েছে। এগুলো মেন যখন সংবিধান তৈরি হয় তখন কিন্তু এগুলো ছিল না। এটা কিন্তু তোমাদের একটা শর্টকাট বুঝে নেওয়ার জন্য যে সংবিধান সংশোধনী হয়েছে কোন কোন জায়গাগুলোতে। তোমরা আর্টিকেলগুলো দেখলেই বুঝতে পারবে মেন আর্টিকেলগুলো শুধুমাত্র সংখ্যাতেই ছিল। ওকে, পরবর্তীতে যতগুলো সংবিধান সংশোধনী হয়েছে সমস্তটাই কিন্তু মেন স্ট্রাকচারের সাথে, মৌলিক কাঠামোর সাথে অ্যাড করা হয়েছে। সেগুলো ABCD এই হরফে কিন্তু করা হয়েছে। ওকে, তাই এই জিনিসগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। বোঝা যাচ্ছে বিষয়টা? তাই আমি তোমাদের এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে মৌলিক কাঠামোকে যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে তোমাদের প্রবলেমের মধ্যে পড়তে হবে। চলো আমরা তাহলে নেক্সট চলে যাই ইনফরমেশানে। এবার দেখো, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আমরা যেহেতু পড়বো, তাহলে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো একটু জেনে নিতে হবে। ওকে, আমাদের এই 17 থেকে 18খানা তোমার হচ্ছে প্রধান বৈশিষ্ট্য রয়েছে। ওকে, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে দীর্ঘতম লিখিত সংবিধান, লেঞ্জেস্ট হচ্ছে রিটেন কনস্টিটিউশন। তোমাদের এই বাঁদিকে ইংলিশটা তোমাদের দেওয়া রয়েছে, এদিকে তোমাদের আমি বাংলাটা দিয়েছি। ওকে, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তোমরা যদি বলতে চাও ভারত কেন দীর্ঘতম সংবিধানের মধ্যে পড়ে, তাহলে তোমাদেরকে বলবো দুটো পার্টে তোমরা ভাগ করতে পারো। একটা হচ্ছে ভৌগোলিক কারণ, আর একটা হচ্ছে তোমার ঐতিহাসিক কারণ। ভৌগোলিক কারণ, একটা হচ্ছে ভৌগোলিক কারণ, একটা হচ্ছে তোমার ঐতিহাসিক কারণ। এই ভৌগোলিক কারণটা যেটা ছিল সেটা যদি বলো তাহলে হবে দেশের যে বিশালতা। আমাদের ভারত একটা বিশাল দেশ এবং বিশাল বৈচিত্র্যপূর্ণ দেশ। তাই সেই বৈচিত্র্যপূর্ণ দেশের জন্য সংবিধান রচনা হচ্ছে মানে তার বিশাল একটা এলাকা থাকবে এবং তার বিভিন্ন রকম বৈচিত্র্য থাকবে। সেটাকে তোমাকে মাথায় রেখে সংবিধানকে রচনা করা হয়েছিল। তাই এটা দীর্ঘতম সংবিধানে পরিণত হয়েছিল। এটা ভৌগোলিক কারণ। আর ঐতিহাসিক কারণের মধ্যে যদি বলতে চাও তাহলে বলবো যে 1935 সালে যে ভারত সরকার আইন ছিল, তোমাদের আমি বারবার আগেও বলেছিলাম যে 1935 সালের আইনটা খুব গুরুত্বপূর্ণ এই সংবিধান রচনার ক্ষেত্রে। 1935 সালের ভারত সরকার আইনের প্রভাব কিন্তু এই দীর্ঘতম লিখিত সংবিধানের একটা মুখ্য ভূমিকা পালন করে। দীর্ঘতম হওয়ার একটা কারণ হচ্ছে এইটা 1935 সালের আইনটা। কারণ এই 1935 সালের আইনটা যেটা ছিল ভারত সরকার আইন, তার 60% হচ্ছে তোমার ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছে। তার 60% ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছে 1935 সালের আইনে। তাই জন্য সংবিধানটা আরও দীর্ঘতম হয়ে গেছে। বোঝা যাচ্ছে? কেননা কেন্দ্র ও রাজ্যের উভয়ের জন্য একটাই সংবিধান। কেন্দ্রের জন্য বা রাজ্যের জন্য আলাদা আলাদা সংবিধান লেখা হয়নি, একটাই সংবিধান লেখা হয়েছে। তার ভেতরেই কেন্দ্রকেও বর্ণনা করা হয়েছে, রাজ্যকেও বর্ণনা করা হয়েছে। দুটো জায়গাকেই বর্ণনা করা হয়েছে একটা সংবিধানের মধ্যে। তাই সংবিধানটা দীর্ঘতম হয়েছে। তাহলে এই ভৌগোলিক কারণ আর ঐতিহাসিক কারণ দিয়ে তোমরা বুঝতে পারো ভারতের কেন দীর্ঘতম সংবিধান রয়েছে। ভারতের সংবিধান শুধুমাত্র শাসনের মৌলিক নীতিই নয়, বিস্তারিত প্রশাসনিক বিধানও কিন্তু থাকে এবং ন্যায়সঙ্গত এবং অন্যায় বিচারযোগ্য উভয় অধিকারই কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই ভারতের সংবিধান কিন্তু দীর্ঘতম। বোঝা গেল? চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। দেখো, নেক্সট পয়েন্ট দেখো, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত। ওকে, ভেরিয়াস সোর্স। মানে ভারতীয় সংবিধান যেটা ছিল, আমাদের ভারতীয় সংবিধানটা শুধুমাত্র নিজেদের মতো লিখে দেওয়া হয়নি। B.R. আম্বেদকর যিনি ছিলেন সংবিধান রচনা করার সময়, তাই বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বলে বলা হয় ভেরিয়াস সোর্স, মানে বিভিন্ন উৎস থেকে আমাদের সংবিধানকে নেওয়া হয়েছে, প্রাপ্ত করা হয়েছে। তাই এই টপিকটা তোমাদের আমি এক্সট্রা করে তো আলাদা ক্লাস করাবো, সেখানে তোমাদের বেসিক্যালি তোমাদের আমি বলবো কোন দেশ থেকে কোন হচ্ছে টপিকগুলোকে নেওয়া হয়েছে। লুসেন্টে তোমাদের পরের চ্যাপ্টারই রয়েছে সোর্স অফ দ্য কনস্টিটিউশন। ওকে, কনস্টিটিউশনের উৎসটা, মানে এই
পয়েন্টটা থেকেই তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে, সেখানেই তোমাদের আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। আর এখানে শুধু এটুকুন জেনে রাখবে, এটাও একটা ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। এখানে যেহেতু বৈশিষ্ট্যগুলো আমরা জানছি, তা সেইগুলো আমাদের কিন্তু জেনে রাখতে হবে। দেখো এখানে শুধু এইটুকুন জেনে রাখবে, ভারতের সংবিধান অন্যান্য দেশের সংবিধানের পাশাপাশি 1935 সালের ভারত সরকার আইন থেকে তার বেশিরভাগ বিধান কিন্তু ধার করেছে। সব থেকে বেশি করেছে হচ্ছে তোমার 1935 সালে যে আইনটা ছিল ভারত সরকার আইন, এই আইনের মানে অ্যাক্ট অনুযায়ী যে আইনগুলো ছিল সেখান থেকে বেশি ধার করেছে ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে। অন্যান্য দেশ থেকে তো ধার করিয়েছে, 1935 সালের একটা থেকে বেশি করেছে, 60% করেছে, প্রায় হচ্ছে তোমার 60% এখান থেকেই করেছে এই 1935 সালের আইন থেকে। ওকে, বোঝা যাচ্ছে? প্রায় 1935 সালের যে আইনটা ছিল সেখানে বলা হয় নাকি 250টিরও বেশি তোমার হচ্ছে বিধান হচ্ছে তোমার এই ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল 1935 সালের আইন থেকে। তাহলে বুঝতে পারছো 250টি বিধান শুধু 1935 সালের অ্যাক্ট থেকেই ধার করে নেওয়া হয়েছে। ওকে, তাই বিভিন্ন দেশ থেকে যেমন ধার করা হয়েছিল সেরকমই 1935 সালের আইন থেকেও কিন্তু ধার করা হয়েছিল। এই বিষয়টা এখানে কিন্তু ক্লিয়ার করে রাখবি, বৈশিষ্ট্যের মধ্যে আমি বলে রাখছি। ওকে, তাই এটা কিন্তু তোমরা জানবে। তোমাদের প্রত্যেকটাই পয়েন্ট, যে কটা পয়েন্ট আছে এখানে 17-18খানা যে পয়েন্ট আছে বৈশিষ্ট্য, এই প্রত্যেকটাই তোমাদের ডিফারেন্স ক্লাস তোমরা পেয়ে যাবে। কেননা এই বৈশিষ্ট্যগুলো যেহেতু ভারতীয় সংবিধানেরই বৈশিষ্ট্য, তাই এইগুলো তোমাদের তো স্পেসিফিক ক্লাস থাকবেই। তাই এইগুলো সম্পর্কে কিন্তু স্পেসিফিক ক্লাস তোমরা পাবে, ওই জন্য তোমাদের আমি এখানে বেসিক ধারণাটা শুধু দিচ্ছি। বোঝা যাচ্ছে? চলো আমরা পরবর্তী টপিকে চলে যাব। দেখো পরবর্তী হচ্ছে 3 নম্বর, অনমনীয়তা এবং নমনীয়তার মিশ্রণ। এই জিনিসটা একটু বোঝো। অনমনীয়তা বলতে কি? অনমনীয়তা হচ্ছে যেটা কঠিনতা, মানে কাঠিন্যতা থাকে, কঠিন যেটা, ওকে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অনমনীয়তা। আর নমনীয়তা হচ্ছে তোমার সরল, যেটা হচ্ছে সোজা হয়, সরল হয়, এটাকে আমরা নমনীয়তা বলি। আর কঠিন যেটা সেটা হচ্ছে অনমনীয়তা। এইটুকুন আগে বোঝো। এবার দেখো ভারতীয় সংবিধানকে অনমনীয়তা এবং নমনীয়তার মিশ্রণ কেন বলা হয় থাকে, এই টপিকটা তোমাদের একটু জেনে রাখতে হবে। একটি অনমনীয় সংবিধান হলো যার সংশোধনের জন্য একটা বিশেষ পদ্ধতির প্রয়োজন। অনমনীয়তা অর্থাৎ কঠিন সংবিধান হলো সেই সংবিধান যেটা সংশোধনের জন্য বিশেষ একটা পদ্ধতির প্রয়োজন হয়। ইচ্ছা গেল আমি যখন তখন হচ্ছে সেটাকে সংশোধন করতে পারবো না। যেমন হচ্ছে আমেরিকার সংবিধান হচ্ছে একটা কঠিন বা অনমনীয়তা সংবিধানের মধ্যে পড়ে। কেন? একে যখন তখন হচ্ছে তোমার সংবিধান সংশোধন করতে পারবে না, একটা বিশেষ পদ্ধতি আছে। ওকে, একটা জায়গায় বিল পাস করতে হবে, সেটা পারমিশন পেতে হবে, তারপর সেটা যদি সঠিক হয়, সেটা যদি দেশের জন্য উপকারী হয়, তবেই সেটা পাস হবে বিল হিসাবে। তাই এরকম একটা সংবিধান সংশোধন করতে গেলে সেটা একটা প্রসেসিংয়ের মধ্যে যাচ্ছে, সেই পদ্ধতিটা যখন যাচ্ছে তখন সেটাকে কঠিন বা অনমনীয়তা বলা হচ্ছে। আর নমনীয়তা মানে সরল কোনটাকে বলা হচ্ছে, যেমন ব্রিটেনের সংবিধান কেন হচ্ছে সরল বলা হচ্ছে, তার কারণ এই ব্রিটেনের সংবিধান হচ্ছে সাধারণ আইনগুলোর মতো এখানেও সংশোধন করা যেতে পারে। এখানে অত ঘোরপ্যাঁচ নেই, অত জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় না, পদ্ধতির মধ্যে দিয়ে ইজিভাবে করা যায় এইটার তুলনামূলকভাবে আমেরিকার সংবিধানের থেকে। ওকে, তাই জন্য এটা যেমন ব্রিটেনের সংবিধান এটা বলা হয়ে থাকে, যেটা সরল। তাই আমাদের ভারতীয় সংবিধানটা কিন্তু আমেরিকার সংবিধান এবং ব্রিটেনের সংবিধানের মতো কিন্তু মিক্স হিসাবে রয়েছে, মিশ্রণ হিসাবে রয়েছে। সেই জন্য এটাকে বলা হয় অনমনীয়তা বা নমনীয়তার মিশ্রণ, মানে কঠিন আর সরল এই দুটো অ্যাড করেই কিন্তু ভারতীয় সংবিধান কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কিন্তু রেডি হয়েছে। বোঝা যাচ্ছে বিষয়টা? মানে সংবিধানের যে কঠিনতা এবং নমনীয়তা দুটোর সমন্বয়ই কিন্তু একটা ভারতীয় সংবিধান। ওকে, চলো আমরা দেখে নেব টপিক। নেক্সট হচ্ছে একক পক্ষপাত সহ যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, একক পক্ষপাত সহ যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি। যুক্তরাষ্ট্রীয় বলতে ফেডারেল সিস্টেম যেটাকে বলা হচ্ছে। এটা কি না, ভারতের সংবিধান একটি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে। এটা আমরা জানি যে ভারতীয় সংবিধান একটা যুক্তরাষ্ট্রীয় মানে ফেডারেল সিস্টেম একটা ব্যবস্থা একটা। এটা হচ্ছে কেন ফেডারেল সিস্টেম না, এখানে যুক্তরাষ্ট্র ব্যবস্থা গঠন করা হয়েছে। ধরো ভারতের যে ক্ষমতার বিভাজনটা, সংবিধানের যে সর্বোচ্চতা, সংবিধানের অনমনীয়তা, দ্বিকক্ষতন্ত্র রয়েছে পার্লামেন্টে, বা তোমরা বলতে পারো যে একটি শক্তিশালী কেন্দ্র রয়েছে, অফেডারেল বৈশিষ্ট্য রয়েছে, বিভিন্ন সম্মানিত বিচার বিভাগ রয়েছে। তাই এই সমস্ত থাকার জন্য এটাকে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি বলা হয়ে থাকে। তাই একক পক্ষপাত সহ যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি কিন্তু ভারতীয় সংবিধানের একটা বৈশিষ্ট্য। বোঝা গেল? চলো আমরা নেক্সট দেখব। নেক্সট হচ্ছে তোমার সরকারের সংসদীয় ফর্ম। দেখো সরকারের সংসদীয় ফর্ম বলতে কি, ভারতের সংবিধান আমেরিকান রাষ্ট্রপতি শাসিত সরকারের ব্যবস্থার পরিবর্তে ব্রিটিশ সংসদীয় সরকারের ব্যবস্থাকে বেছে নিয়েছে। ভারত সরকারের সংসদীয় ফর্ম মানে ভারতের সংবিধান যেটা আছে না, সেই ভারতীয় সংবিধান আমেরিকার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যে রয়েছে সেটাকে কিন্তু নেওয়া হয়নি। আমেরিকা কি রাষ্ট্রপতি শাসন করছে, আমাদের ভারত কি করছে বলতো, এখানে মন্ত্রিসভা এবং মন্ত্রী পরিষদ আছে, তারা হচ্ছে তোমার মেন মন্ত্রী কিন্তু দেশটাকে শাসন করছে। রাষ্ট্রপতি সর্বেসর্বা হলেও কিন্তু শাসিত হচ্ছে তোমার সংসদীয় দ্বারা।
তাই জন্য এই আমেরিকার সংবিধানে যেমন রাষ্ট্রপতির হচ্ছে তোমার মেন ভূমিকা থাকছে, আমেরিকান রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যেটা রয়েছে, তার পরিবর্তে আমাদের ভারতে কি নেওয়া হয়েছে না ব্রিটিশ সংসদীয় সরকার ব্যবস্থা। ব্রিটিশ সংসদীয় সরকার ব্যবস্থা কি করে না, ব্রিটিশ সংসদ সরকার ব্যবস্থা হচ্ছে তোমার সংসদীয় ফর্মটা গঠন করে। মানে এখানে একটা মন্ত্রী থাকবে, যেমন আমাদের প্রধানমন্ত্রী আছে হচ্ছে নরেন্দ্র মোদীজি, তার আন্ডারে মন্ত্রী পরিষদ থাকবে। ওকে, এই মন্ত্রী এবং হচ্ছে মন্ত্রী পরিষদ নিয়ে কিন্তু গঠন হচ্ছে তোমার সংসদীয় ফর্মটা। এটাই হচ্ছে সরকারের সংসদীয় ফর্ম, যেটা হচ্ছে তোমার ব্রিটেনের সহযোগিতা হচ্ছে নির্মিত হয়েছে। যে আমেরিকার রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো নয়, যেখানে রাষ্ট্রপতি প্রধান আমেরিকায়, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এই সংসদীয় ফর্মে গঠন হয়েছে। মানে মন্ত্রী পরিষদ এবং মন্ত্রী এনার ভূমিকা কিন্তু মেন। ওকে, এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে সংসদীয় ব্যবস্থা, এই সংসদীয় ব্যবস্থা প্রধানমন্ত্রীর ভূমিকা এত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যে তাই এই প্রধানমন্ত্রী সরকারও কিন্তু বলা হয়ে থাকে এই সংসদীয় ফর্মকে। কেননা এখানে তোমরা যাই কিছু দেখবে আইন পাস হচ্ছে বা সমস্ত কিছু নতুন নতুন জিনিস তোমার অ্যাডপ্ট হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো সবই কিন্তু এই মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রীর দ্বারাই কিন্তু হয়ে উঠছে। রাষ্ট্রপতি তোমাদের প্রেসিডেন্ট যে আছে সে শুধুমাত্র বিলটাকে পাস করার জন্য কিন্তু রয়েছে, কিন্তু মূল ভূমিকা কিন্তু এই প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদেরই কিন্তু রয়েছে। তাই এই সংসদীয় ফর্ম যে সমস্ত দেশে রয়েছে সেগুলো কিন্তু তার প্রধানমন্ত্রীর ভূমিকা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন হচ্ছে ভারতে। বোঝা গেল বিষয়টা? চলো পরবর্তী আমরা টপিকে চলে যাব। দেখো, পরবর্তী হচ্ছে সংসদীয় সার্বভৌমত্ব এবং বিচার বিভাগীয় আধিপত্য সংশ্লেষণ। এটা কি বলছে না, পার্লামেন্টের সার্বভৌমত্বের তত্ত্বটি ব্রিটিশ পার্লামেন্টের সাথে যুক্ত। ওকে, মানে পার্লামেন্ট যেটা থাকছে, ওকে, সংসদ, সেটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের সাথে যুক্ত, যেটা আমরা আগেই পড়লাম সংসদীয় ফর্মে। তা এইটা যে যুক্ত থাকছে, সেখানে আমেরিকার সুপ্রিম কোর্টের সাথে বিচার বিভাগীয় আধিপত্যের নীতিটা কিন্তু মার্জ করে দেওয়া হচ্ছে। মানে তোমাদের সোজা করে যেটা বললে বুঝবে যে পার্লামেন্ট যে সিস্টেমটা সেটা একটা ব্রিটিশ পার্লামেন্টের সাথে যুক্ত, কিন্তু সেটা আমেরিকার সংবিধান কিন্তু আলাদা, সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসিত। সেটা তো নয়, ভারতের সংবিধান হচ্ছে তোমার সেখানে সংসদীয় ফর্ম রয়েছে, মানে পার্লামেন্টের সার্বভৌমত্ব তত্ত্বটা ব্রিটিশ পার্লামেন্টের সাথে যুক্ত। বোঝা যাচ্ছে? আর আমেরিকার সুপ্রিম কোর্টের সাথে বিচার বিভাগীয় আধিপত্যর নীতিটা কিন্তু অ্যাড হচ্ছে। পার্লামেন্টারি তোমার সার্বভৌমত্ব যেটা থাকছে সেটা থাকছে তোমার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের অধীনে, আর তোমাদের যেটা সুপ্রিম কোর্ট থাকছে, এই সুপ্রিম কোর্টটা তোমার আমেরিকার সংবিধানের আওতার মধ্যে রয়েছে। এই দুটো জিনিসকে মার্জ করে তোমার তৈরি হচ্ছে সংসদীয় সার্বভৌমত্ব এবং বিচার বিভাগীয় আধিপত্যের সংশ্লেষণ। ওকে, মানে সংসদীয় সার্বভৌমত্ব যেটা রয়েছে সেটা ব্রিটেনের ওপর ভিত্তি করে, আর আমেরিকার ওপর ভিত্তি করে রয়েছে বিচার বিভাগ। বিচার বিভাগ বলতে কারণ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইগুলো হচ্ছে বিচার বিভাগের মধ্যে পড়ে, যেখানে সর্বোচ্চ কোর্ট কোনটা? সুপ্রিম কোর্ট। তাই সুপ্রিম কোর্টের কথা এখানে বলা হচ্ছে। তাহলে বোঝা গেল সংসদীয় সার্বভৌমত্ব বলতে কি আর বিচার বিভাগীয় আধিপত্য বলতে কি, এর সংশ্লেষণটা কি। ওকে, যে সংসদ তার সাংবিধানিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের বড় অংশ কিন্তু সংশোধন করতে পারে। তাহলে সংবিধানকে সংশোধন করতে গেলে তোমার পার্লামেন্টের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা পরবর্তী টপিকে চলে যাব। দেখো, পরবর্তী টপিক হচ্ছে 7 নম্বর সমন্বিত বা স্বাধীন বিচার বিভাগ। এটা খুব ইজি। আমাদের যে ভারতীয় সংবিধান যেটা রয়েছে সেটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ রয়েছে। তুমি বিচার বিভাগ যে পদ্ধতিটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেখানেই যাও না কেন, তোমাদের যে কোনো পদ্ধতি, তোমাদের যদি কোনো রকম মনে হয় তোমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বা তুমি কোনো আইনের সহায়তা নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা কোর্টের দ্বারস্থ হতে পারো। তাই এটা স্বাধীন রয়েছে, সবার জন্য অধিকার রয়েছে কোর্টে যাওয়া। তাই এটা স্বাধীন বিচার বিভাগ পদ্ধতি কিন্তু আমাদের ভারতে রয়েছে। বোঝা গেল এটা? চলো পরবর্তী টপিকটা আমরা দেখে নেব, মৌলিক অধিকার। মৌলিক অধিকারটা কি? দেখো, এই মৌলিক অধিকার ভারতের সংবিধানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, খুবই ইম্পর্টেন্ট এই মৌলিক অধিকারটা, মানে ফান্ডামেন্টাল রাইটস যেটাকে বলা হয়ে থাকে। ওকে, এই ফান্ডামেন্টাল রাইটসটা খুব ইম্পর্টেন্ট। এই ফান্ডামেন্টাল রাইটস যেটা রয়েছে এটা সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ। আমরা পরবর্তীতে এই টপিকগুলো নিয়ে স্পেশাল ক্লাস তোমাদের রয়েছে। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, এগুলো আলাদা আলাদা চ্যাপ্টারে তোমাদের আমি সেখানে ডিটেলসে আলোচনা করবো। তাই এখানে তোমাদের শর্টে তোমাদের সেই বৈশিষ্ট্যগুলোকে জাস্ট তুলে ধরা হচ্ছে। এইগুলো সম্পর্কে পুরো ডিটেলস ক্লাস তোমাদের থাকবে পরবর্তীতে। ওকে, তাই চিন্তা করার কিছু নেই। আর এখানে শুধু এটুকুন জেনে রাখো, মৌলিক অধিকার একটা গুরুত্বপূর্ণ সংবিধানের অংশ। ওকে, তাই সংবিধানের যে ন্যায়সঙ্গত, অর্থাৎ তাদের লঙ্ঘনের জন্য আদালত দ্বারা কিন্তু তুমি দ্বারস্থ হতে পারো। মানে মৌলিক অধিকার তোমার যদি ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু তুমি অবশ্যই সেটা আদালতের দ্বারস্থ হতে পারো। এটা কিন্তু আইনে বলাই রয়েছে। ওকে, চলো আমরা পরবর্তীতে চলে যাব। দেখো, পরবর্তী হচ্ছে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি, ডিপিএসপি যেটাকে বলা হয়। ওকে, ডিপিএসপি মানে কি না, রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি। খুব ইম্পর্টেন্ট এটারও তোমাদের স্পেসিফিক ক্লাস থাকবে, সেখানেও তোমাদের আমি এটা বলবো। তবু এখানে এইটুকুন বলে রাখবো, ডক্টর বি.আর. আম্বেদকরের মতে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি হলো ভারতের সংবিধানের একটি উপন্যাসের সমতুল্য। রাষ্ট্রের যে নির্দেশমূলক যে নীতিগুলো আছে না, তার সংবিধানের 4র্থ অংশে বর্ণনা করা আছে।
সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার প্রদানের জন্য যে নির্দেশমূলক নীতিগুলো আছে সংবিধানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই এই যে ন্যায় বিচার পাওয়ার জন্য এই নীতিগুলোকে আনা হয়েছে নির্দেশমূলক নীতিটা। বোঝা যাচ্ছে? নির্দেশমূলক নীতিগুলোর লক্ষ্য ভারতে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর একটা জিনিস জেনে রাখবে, নির্দেশমূলক এই নীতিকে মৌলিক অধিকারের তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ওকে, মৌলিক অধিকারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে ভূমিকা এই নির্দেশমূলক নীতিকে, ডিপিএসপিকে। নির্দেশমূলক নীতি একটা নন জাস্টিসেবল, অর্থাৎ প্রশাসন এটি না মানলে আদালতের দ্বারস্থ হওয়া যাবে না। তুমি নির্দেশমূলক নীতিতে কখনোই তুমি ডাইরেক্ট তুমি কোর্টের দ্বারস্থ হতে পারবে না। তোমাকে প্রশাসন ব্যবস্থা সেটাকে মানতে হবে, যে প্রশাসন যদি সেটা মানে যে হ্যাঁ এটা অবশ্যই অন্যায় হয়েছে তোমার সাথে, তবেই সেটা কোর্টের দ্বারস্থ তুমি হতে পারবে। তুমি ডাইরেক্ট কোর্টে যে নির্দেশমূলক নীতি তোমার লঙ্ঘন হয়েছে সেই নিয়ে তুমি কিন্তু কোর্টে ডাইরেক্ট দ্বারস্থ হতে পারবে না। যেমন মৌলিক অধিকারে তোমার যদি লঙ্ঘন হয় মৌলিক অধিকার তোমার লাইফে, তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট কোর্টে যে অ্যাপিল করতে পারো যে আমার এই বিষয়ে আমার লঙ্ঘন হয়েছে, আমি সেই বিষয় নিয়ে কোর্টে তুমি কেস করতেই পারো। কিন্তু রাষ্ট্রের নির্দেশমূলক নীতি কিন্তু ডাইরেক্ট তুমি পারবে না। প্রশাসন যদি সেটা মানে যে হ্যাঁ এটা অবশ্যই এর বিরুদ্ধে অন্যায় হয়েছে, তবেই সেটা কোর্টের দ্বারস্থ তুমি হতে পারবে। এই জিনিসটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি নির্দেশমূলক নীতিকে, মানে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। বোঝা গেছে বিষয়টা? এবার এগুলো কোন আর্টিকেলে আছে, কোনটার কি বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস ক্লাস করব যখন আমরা ডিপিএসপি আলাদা করে পড়বো। ওকে, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা করে ক্লাস আসবে তোমাদের। ওকে, চিন্তা করার কিছু নেই। চলো পরবর্তী টপিকে। পরবর্তী হচ্ছে তোমার মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যকে বলা হয় ফান্ডামেন্টাল ডিউটিস। আগে যেমন মৌলিক অধিকার পড়েছিলাম ফান্ডামেন্টাল রাইটস, এবার হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য। ওকে, এই মৌলিক কর্তব্য যেটা আছে, মূল সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যের ব্যবস্থা কিন্তু করা হয়নি। যখন মূল সংবিধানটা রচনা করা হয়েছিল তখন কিন্তু তোমার এই মৌলিক কর্তব্যের কথা বলা হয়নি। পরে এটাকে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটাকে অ্যাড করা হয়েছে। 42তম সংবিধান সংশোধনীটা কত সালে হয়েছিল? 1976 সালে হয়েছিল। তখন কিন্তু এই মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে সংশোধনী আইন দ্বারা আমাদের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। এখানে আরেকটা বৈশিষ্ট্য মনে রাখবে মৌলিক কর্তব্যে, ভারতের সকল নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্যের একটা তালিকা তৈরি করা হয়েছিল। কটি? 10টি। পরবর্তীতে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর আইন আরও একটি মৌলিক কর্তব্য যোগ করা হয়। টোটাল তখন হয়ে যায় হচ্ছে একটা যোগ করা হলো, দিয়ে টোটাল হয়ে গেল 11টা। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে মৌলিক অধিকার প্রথমে যখন 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হলো তখন তাহলে কটা ছিল? 10টা। একটা কবে অ্যাড করা হয়েছে এক্সট্রা করে? 2002 সালে। 2002 সালে, এটা মনে রাখবে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ওকে, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে আরও একটা মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়, করে টোটাল বর্তমানে 11টি তোমার মৌলিক কর্তব্য রয়েছে। এই জিনিসটা কিন্তু জানবে। এই মৌলিক কর্তব্য হচ্ছে এমনই একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় নাগরিককে পালন করতে হবে। ওকে, পালন করতে হবে বাধ্যতামূলকভাবে। ওকে, এটা কিন্তু মৌলিক অধিকার নয়, এটা মৌলিক কর্তব্য। যে কর্তব্য মানে কি তোমার কর্তব্য যে তুমি এগুলো পালন করো। তো এই পালন করার বাধ্যবাধকতাকে দেওয়া হয় তোমার হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে। তাই রাষ্ট্রীয় নীতির যে নির্দেশমূলক নীতিগুলোর মতো কর্তব্যগুলিও কিন্তু প্রকৃতিতে অন্যায় বিচারযোগ্য। এটাও কিন্তু তুমি বিচারের যোগ্য নয়। তুমি ডাইরেক্ট যে কোর্টে কিন্তু অ্যাপিল করতে পারবে না যে মৌলিক কর্তব্য, এই যে 11টা মৌলিক কর্তব্য আছে সেই 11টা মৌলিক কর্তব্য যে কোনো একটা লঙ্ঘন হয়েছে, তুমি ডাইরেক্ট কোর্টে যে অ্যাপিল করে দিলে যে এটা আমার লঙ্ঘন হয়েছে, এটা কিন্তু তোমার কখনোই সেটা ন্যায় বিচারযোগ্য হবে না, এটা অন্যায় বিচারযোগ্য। তাই এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে মৌলিক অধিকার ন্যায় বিচারযোগ্য নাকি মৌলিক কর্তব্য ন্যায় বিচারযোগ্য? মৌলিক অধিকার সবসময় ন্যায় বিচারযোগ্য। এই নির্দেশমূলক নীতি মৌলিক কর্তব্য এগুলো হচ্ছে অন্যায় বিচারযোগ্য। বোঝা যাচ্ছে? প্রশাসন যদি মনে করে যে বোঝে যে হ্যাঁ অবশ্যই এটা ন্যায় পাওয়ার অধিকার আছে, তবেই সেটা হচ্ছে কোর্টে বিচারযোগ্য বলে প্রমাণিত হবে, তারপরের ব্যাপার সেটা। কিন্তু ডাইরেক্ট তোমার হচ্ছে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি বা মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস অন্যায় বিচারযোগ্য, এটা কিন্তু মনে রাখবে। ওকে, বোঝা গেল? চলো পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী হচ্ছে তোমার একক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। দেখো, ভারত হচ্ছে একক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কেন বলা হচ্ছে না, এখানে কোনো ধর্মকেই স্পেসিফিক করে দেখা হয়নি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, তুমি কোনো ধর্মকেই তোমার এখানে স্পেসিফিক করে যে এই ধর্মের লোকেরাই ভারতে বাস করবে, অন্য ধর্মের লোকেরা বাস করবে না, এই কথা এখানে বলা হয়নি। এটা একটা ধর্মনিরপেক্ষ দেশ। এখানে প্রত্যেক ধর্মের মানুষই কিন্তু তোমার এই ভারতে কিন্তু থাকে। তাই এইটার জন্যই কিন্তু ভারতকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়ে থাকে। ওকে, পরবর্তী টপিক হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। এইটা একটু বুঝে নাও, এইখানটা তোমাদের বোঝা দরকার আছে। এই ইউনিভার্সাল হচ্ছে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিটা কি, এখানে ভালো করে বুঝবে। ভারত একটা গণতন্ত্র দেশ। তাই ভারতের যে গণতন্ত্র আছে সেখানে বলা হচ্ছে যে এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে কাজ করে।
মানে একজন পার্সন হবে, সে কিন্তু একটাই হচ্ছে তোমার ভোট দিতে পারবে। তাই 1 পার্সন 1 ভোট এই নীতিতে কাজ করে, আর এই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। বোঝা যাচ্ছে? এক ব্যক্তি এক ভোট, এই ভিত্তিতে কাজ করে ভারতের গণতন্ত্র। তুমি একজন পার্সন, তুমি একবারই ভোট দিতে পারবে একটা পার্সন হিসাবে। তাই 1 ভোট 1 পার্সন বা 1 পার্সন 1 ভোট। বোঝা যাচ্ছে? এটা কি বলা হয়? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? মানে 18 বছর বা তার বেশি বয়সী ভারতের প্রতিটি নাগরিকের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তোমার কি হয় না, ভোট দেওয়ার অধিকার সে পায়, আর সে সেটা একটাই ভোট দেওয়ার অধিকার পায় একজন ব্যক্তি। ওকে, তাই সংবিধানের সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের পদ্ধতির মাধ্যমে ভারতের রাজনৈতিক সমতা প্রতিষ্ঠা কিন্তু করা হয়ে থাকে। এটাই হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। আশা করি তোমরা ছোট করে ইজিভাবে বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী টপিকে চলে যাব। একক নাগরিকত্ব মানে কি? সিঙ্গেল সিটিজেনশিপ যেটাকে বলা হয়। এটাও তোমাদের স্পেসিফিক, প্রত্যেকটার স্পেসিফিক তোমরা ক্লাস পাবে ডিটেলসে। আমি শুধু জাস্ট এখানে বৈশিষ্ট্যটা ছোট করে তোমাদের বলে দিচ্ছি। সিঙ্গেল সিটিজেনশিপটা কি? ভারতে শুধুমাত্র একক নাগরিকত্ব আছে, ভারতে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ আছে। ওকে, তুমি সিটিজেনশিপে একটাই সিঙ্গেল সিটিজেনশিপ পাবে, দুটো কিন্তু পাবে না, ডুয়েল পাবে না। এখানে সিঙ্গেল সিটিজেনশিপ ভারতে থাকে। বোঝা গেছে? এর মানে হলো যে প্রত্যেক ভারতীয়, ভারতের নাগরিক, তার বাসস্থান এবং জন্মস্থান নির্বিশেষে একটাই, তারা ভারতে থাকে। এই জিনিসটাই হচ্ছে তোমার একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ। মানে তার নাগরিকত্ব ভারতে, তার হচ্ছে বাসস্থান ভারতে, তার হচ্ছে জন্মস্থান ভারতে। এই জিনিসটাই হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। তিনি ধরো একজন ব্যক্তি ঝাড়খণ্ডে আছে, একজন ব্যক্তি উড়িষ্যায় আছে, একজন ওয়েস্ট বেঙ্গলে আছে, বিভিন্ন জায়গায় আছে। সিঙ্গেল সিটিজেনশিপ মানে হচ্ছে তোমার এরা কোন জেলাতে রয়েছে সেটা বড় কথা নয়, এটা বড় কথা হচ্ছে তারা প্রত্যেকটা মানুষই কিন্তু ইন্ডিয়ার ভেতরে রয়েছে। তার মানে এটা সিঙ্গেল সিটিজেনশিপের মধ্যে পড়ছে। আর একটা জিনিস মনে রাখবে, এই সিঙ্গেল সিটিজেনশিপ নিঃসন্দেহে কিন্তু ভারতের জনগণের মধ্যে একটা ঐক্যের অনুভূতি এনেছে। কেন কোনো ব্যক্তি ধরো ওয়েস্ট বেঙ্গলে আছে, সে কিন্তু যে ঝাড়খণ্ডে কিন্তু বসবাস শুরু করতে পারে, কেননা সে ভারতেরই বাসিন্দা। একটা জায়গার সাথে আরেকটা জায়গার মধ্যে যে লিঙ্কটা, সেটা সুদৃঢ় হয়েছে। তাই এটাকে বলা হয়ে থাকে ঐক্যের অনুভূতি জাগিয়েছে কিন্তু এই সিঙ্গেল সিটিজেনশিপ। মানে ভারতীয় সংবিধান যখন রচনা করা হয়েছে, এই পদ্ধতিটা এই কারণেই আনা হয়েছিল যাতে ঐক্যটা, অনুভূতিটা যেন ঠিকঠাক থাকে, সেই জন্য সিঙ্গেল সিটিজেনশিপ আনা হয়েছে। বোঝা যাচ্ছে? চলো পরবর্তী আমরা টপিকে চলে যাব। পরবর্তী টপিক হচ্ছে স্বাধীন সংস্থা। ওকে, স্বাধীন সংস্থা কি? আমাদের ভারতে প্রত্যেক সংস্থায় কিন্তু স্বাধীন, তাদের নিজস্ব যে কোনো স্বাধীনতা আছে। এটাই হচ্ছে তোমার স্বাধীন সংস্থা। বোঝা গেল? নেক্সট হচ্ছে তোমার জরুরি বিধান, এমার্জেন্সি প্রভিয়েন্স। ওকে, একটা কথা বলে রেখেছিল, যখন সংবিধান রচনা হয় সেই সময় সংবিধান প্রণেতারা, মানে যারা সংবিধান রচনা করছিলেন, যে সারা জীবন পরিস্থিতি এমন থাকবে না যে সাধারণভাবে সবসময় সরকার চালানো যাবে, এমন পরিস্থিতি আসবে সেখানে জটিল পরিস্থিতির সৃষ্টি হবে, সেই সময় জরুরি অবস্থার প্রয়োজন হবে। সেই জন্য জরুরি বিধানের কথাও কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে লিখিত আছে। সেখানে যুদ্ধ হতে পারে, বহিরাগত আক্রমণ করতে পারে, বিদ্রোহ হতে পারে। ওকে, তা বিভিন্ন রকম পরিস্থিতি আসতে পারে, বা আর্থিক জরুরি অবস্থাও আসতে পারে। তাই বিভিন্ন রকম জরুরি অবস্থা আছে। তার মধ্যে জরুরি অবস্থাকে আমরা 3টে পার্টে ভাগ করি। 3টে পার্ট কি কি? একটা হচ্ছে তোমার যুদ্ধ, বিগ্রহ, বা যে বিভিন্ন সন্ত্রাসী আক্রমণ, ওকে, বিভিন্ন রকম বিদেশি আক্রমণ হলো, সেইটা হচ্ছে এক নম্বর। সেটা হচ্ছে তোমার আর্টিকেল 352 বলা হয়েছে। এটা হচ্ছে এইটাকে বলা হয় তোমার ন্যাশনাল এমার্জেন্সি। ওকে, এ নিয়ে দিয়ে তোমাদের আমি শর্টে বলছি, হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি 352 নম্বর আর্টিকেলে বর্ণনা করা হয়েছে। আর একটা যেটা রয়েছে 2 নম্বর হচ্ছে 355 নম্বর থেকে 365 নম্বর হচ্ছে আর্টিকেলে বর্ণনা করা রয়েছে, যেটায় বলা হয়েছে যে রাজ্যগুলির সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতার ফলে যদি কোনো জরুরি অবস্থা ডাকা হয়ে থাকে, মানে কি আমাদের রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা, সেই অবস্থাতে কিন্তু জরুরি অবস্থা কিন্তু ডাকা হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি প্রেসিডেন্সিয়াল রুল, রাষ্ট্রপতি শাসন। ওকে, কোনো রাজ্যের এমন অবস্থা হলো যে সেখানে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, কোনো প্রবলেম সৃষ্টি করে, সেখানে কিন্তু রাষ্ট্রপতি সেই শাসন হচ্ছে অধিকার করে নেয় এবং সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়। সেটাও কিন্তু এমার্জেন্সিতেই কিন্তু হয়ে থাকে। এইটা কিন্তু তোমার 356 নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়ে থাকে। তাই এই জিনিসটাও কিন্তু তোমরা জানবে। ওকে, এবার হচ্ছে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থাটা কি? আর্থিক জরুরি অবস্থা হচ্ছে 360 নম্বর আর্টিকেলে বর্ণনা করা আছে। ওকে, 360 নম্বর আর্টিকেলে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। মানে কি, অর্থ সম্পর্কিত কোনো জরুরি অবস্থা যদি হয়ে থাকে, তাহলে সেখানে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হবে সেই মুহূর্তে। দেশের সম্পদ শূন্য হয়ে যাচ্ছে, বা কোনো কিছু প্রবলেমের জন্য দেশের সমস্ত আর্থিক অবস্থা ভেঙে পড়ছে, সেই সময় হচ্ছে 360 আর্টিকেল দ্বারা আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হবে। তাই এইগুলো জরুরি বিধান কিন্তু রয়েছে। এবার এইগুলোর মধ্যে অনেক রকম ভাগ রয়েছে, অনেক রকম আর্টিকেল আরও রয়েছে, সেইগুলো আমরা ডিটেলসে পড়বো হচ্ছে তোমাদের যখন আমি জরুরি অবস্থা পড়াবো, এমার্জেন্সি প্রহিবিশনটা যখন আমি ডিটেলসে ক্লাস করাবো, সেইখানে তোমাদের এটা বর্ণনা করা হবে সমস্ত আর্টিকেল সমেত। ওকে, আজকে এইটুকুনি তোমাদের বৈশিষ্ট্যের মধ্যে, শুধু জরুরি বিধানটা কি এইটুকুন জেনে রাখতে হবে। বোঝা গেল? চলো পরবর্তী আমরা দেখব 3 স্তরের সরকার। 3 স্তরের সরকার বলতে কি? দেখো, মূলত ভারতীয় সংবিধানে দ্বৈত রাজনীতির ব্যবস্থা করা হয়েছে।
ওকে, ডুয়েল। কিন্তু কেন্দ্র রাজ্যগুলির সংগঠন ও ক্ষমতা সংক্রান্ত কিন্তু বিধান রয়েছে। তাতে পরবর্তীতে ৭৩তম এবং ৭৪তম সাংবিধানিক সংশোধনী করা হয়েছিল ১৯৯২ সালে। এই তৃতীয় স্তরের সরকার অর্থাৎ স্বাধীন সরকার কিন্তু গঠন করা হয়েছে সেখানে। ৩ স্তরীয় যে সরকারটা, যা বিশ্বের অন্য কোনো সংবিধানে কিন্তু পাওয়া যায় না, এই ভারতীয় সংবিধানে এই ৩ স্তরের সরকারটা কিন্তু পাওয়া যায়। ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতগুলিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে, আর ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তোমার পৌরসভাগুলিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এই পৌরসভা, পঞ্চায়েত, এর যে তোমার 3টে পার্ট, এই 3টে পার্টকে তোমার ত্রিস্তরীয় সরকার কিন্তু বলা হয়ে থাকছে। এই সম্পর্কে আমরা ডিটেলসে পরবর্তীতে ক্লাস করব। এটাও একটা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। বোঝা গেল? চলো পরবর্তী আমরা দেখে নেব হচ্ছে সমবায় সমিতি। আমাদের সমবায় সমিতি 2011 সালে 97তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে এই সাংবিধানিক মর্যাদা পেয়েছে এই সমবায় সমিতি। এটা কিন্তু মনে রাখবে, 2011 সালের 97তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ওকে, এই সমবায় সমিতির হচ্ছে সুরক্ষা প্রদান করবে সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী। একটি সমবায় সমিতি গঠনের অধিকারকে একটি মৌলিক অধিকারে পরিণত করেছেন ধারা 19 অনুযায়ী। ওকে, সমবায় সমিতি একটা মৌলিক অধিকারের মধ্যেও কিন্তু আসছে ধারা 19 অনুযায়ী। তাহলে এই 17টা টপিক তোমরা বুঝতে পারলে যে সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কোনগুলো। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা আরও কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেব। ভারতের সংবিধানের যে মূল নথি যেটা আছে সেটা হচ্ছে হাতের লেখায় লিখিত হয়েছিল। হাতের লেখায় লিখিত হয়েছিল, কে লিখেছিল হাতে করে? সেটা হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায় জাদার। তাহলে পুরো নামটা কিন্তু মনে রাখবে, প্রেম বিহারী নারায়ণ রায় হচ্ছে জাদার। ইনি হচ্ছেন ভারতের সংবিধানের যে মূল নথিটা, মানে মেন যে নথিটা হয়েছিল, এটা হাতে করে লিখেছিলেন হিন্দি এবং হচ্ছে ইংলিশে। বোঝা গেল? তো এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন দেয়। নেক্সট আরেকটা টপিক মনে রাখবে, ভারতীয় মূল যে সংবিধানটা আছে সেটা সুন্দর হস্তাক্ষরে হচ্ছে করা হয়েছিল। এটা টানা লেখা হয়েছিল তোমার ইটালিক শৈলীতে। এখান থেকে প্রশ্ন আছে কোন শৈলীতে লেখা হয়েছিল? ইটালিক শৈলীতে এটা সুন্দর হস্তাক্ষরে হাতে লেখা হয়েছিল সংবিধানটা। বোঝা যাচ্ছে? এটা লিখেছিল প্রেম বিহারী নারায়ণ রায় জাদার হাতে লিখিত হয়েছিল কিন্তু। তাহলে প্রেম বিহারী নারায়ণ রায় জাদ কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্সন, যিনি হচ্ছেন হাতে এই সংবিধানটা লিখেছিলেন। ওকে, ইতালিক শৈলীতে, এটা জেনে রাখবে। আর একটা মনে রাখবে, প্রতিটি পৃষ্ঠা সংবিধানে যেটা রয়েছে সেটা নন্দলাল বসুর নেতৃত্বে শান্তিনিকেতনের শিল্পীরা ভারতীয় সংবিধানের মূল নথিটি হস্তশিল্পী দ্বারা চিত্রাঙ্কিত করেছিল। মানে মূল যে সংবিধানটা রয়েছে যখন রচনা করা হয়, সেখানে তোমার সংবিধানটা লিখেছে হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায় জাদ। ওকে, এবার সেটা লেখার পর তোমার পৃষ্ঠাগুলোকে, প্রত্যেকটা পৃষ্ঠায় তো হচ্ছে তোমার হস্তশিল্প দ্বারা ডিজাইন করা হয়েছে তার চারপাশে। তোমরা মেন সংবিধানটা যদি দেখো, এই ডিজাইনগুলো তোমার করেছিল কে? নন্দলাল বসু। ওকে, নন্দলাল বসু একা করেনি, নন্দলাল বসুর নেতৃত্বে শান্তিনিকেতনের শিল্পীরা কিন্তু করেছিল। এখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে থাকে, এটাও কিন্তু জেনে রাখবে। নেক্সট হচ্ছে প্রতিটি পৃষ্ঠায় হিন্দি ও ইংরেজি ভাষার যে ক্যালিগ্রাফি করেছিল সেটা করেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায় জাদার। ক্যালিগ্রাফি করা মানে লেখা, সেটা প্রেম বিহারী নারায়ণ রায় হচ্ছে জাদার করেছিলেন। এটাও কিন্তু জেনে রাখবে। আর একটা জিনিস জেনে রাখবে, সংবিধানটি দেরাদুনে প্রকাশিত হয়েছিল। এটা সার্ভে অফ ইন্ডিয়া এটিকে ফটোলিথোগ্রাফি করেছিল, সেটাকে কপি করে রাখা। সেটা হচ্ছে তোমার সার্ভে অফ ইন্ডিয়া সেটাকে কপি করে সুন্দর করে সুরক্ষিত করে রেখেছে। আর এটা সংসদ ভবনে হিলিয়ামে ভরা পাত্রের ভেতর, হিলিয়াম গ্যাস যেটা থাকে, এই হিলিয়াম গ্যাসের ভেতর পুড়ে রেখেছে হচ্ছে তোমার মেন সংবিধানটা। কেন? যাতে নষ্ট যাতে না হয়ে যায়। তাই বোঝা গেল? তাই এইটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এইগুলো এই রিলেটেড বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, তাই এটা কিন্তু লুসিয়েন্টে নেই। এইগুলো কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে দিয়ে থাকে। বোঝা গেল? এবার আমরা পরবর্তী দেখে নেব হচ্ছে তোমার আরেকটু ইম্পর্টেন্ট, আমাদের যে মূল সংবিধান যখন রচনা করা হয় সেই সময় 1949 সালে যখন গৃহীত হয় সংবিধানটা, তখন সংবিধানের প্রস্তাবনা কটা ছিল? একটা প্রস্তাবনা ছিল। আর উচ্ছেদ কটা ছিল, মানে আর্টিকেল কটা ছিল? 395টা আর্টিকেল ছিল। আর কটা অংশে বিভক্ত ছিল? 22টা অংশে বিভক্ত ছিল। তপশিলি মানে শিডিউল ইংরেজিতে বলা হয়, এই শিডিউল ছিল 8টা। তো এইটা কিন্তু মুখস্থ করবে। প্রথম যখন সংবিধান গৃহীত হয় 1949 সালে, কটা আর্টিকেল ছিল? 395টা। কটা পার্টে বিভক্ত ছিল? 22টা পার্টে। কটা তপশিলি বা শিডিউল ছিল? 8টা। প্রস্তাবনা তো একটাই থাকবে, আজও প্রস্তাবনা একটাই আছে। এবার প্রশ্ন উঠে আসছে, এটা তো তোমার 1949 সালে যখন গৃহীত হয়, এরপর অনেক সংবিধান সংশোধিত হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক চেঞ্জেস এসেছে। তাহলে এখন বর্তমানে প্রস্তাবনা, অনুচ্ছেদ, তোমার অংশ মানে পার্ট এবং শিডিউল কটা রয়েছে সেটাও জানাটা কিন্তু জরুরি। তাহলে বর্তমান 2022 অনুযায়ী তোমাদের প্রস্তাবনা কিন্তু একটাই আছে এবং একটাই থাকবে চিরকালই। ওকে, আর তোমার এই ধারাটা চেঞ্জ হয়েছে, মানে আর্টিকেল এখন আছে তোমার 470টা। 395টা প্রথমে ছিল, এখন হয়ে গেছে সেটা 470টা। 22টা পার্ট ছিল, এখন হয়ে গেছে 25টি পার্ট বা অংশ। আর 8টি তপশিলি প্রথমে ছিল যখন প্রথম সংবিধান গৃহীত হয়, এখন হয়ে গেছে শিডিউল বা তপশিলি 12টা। তাহলে প্রশ্ন এখান থেকে কিন্তু আসতে পারে বিভিন্নভাবে।
যে প্রস্তাবনা কটা আছে বর্তমানে আর্টিকেল কটা আছে, বর্তমানে অংশ কটা, বর্তমানে তপশিলি কটা, আর যখন সংবিধান গঠন হয়েছিল তখন কি কি ছিল। তাহলে এই ডিফারেন্সটা কিন্তু তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে 395টা আর্টিকেল প্রথমে ছিল, এখন কটা? 470টা। ওকে, চলো পরবর্তী এবার আমরা এমসিকিউ চলে যাব। ওকে, লুসেন্টের যে এমসিকিউ বুকটা আছে অবজেক্টিভ জেনারেল নলেজ, সেই কোশ্চেনগুলো এবার আমরা দেখে নেব। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, রাষ্ট্রপতি সরকার এই নীতিতে কাজ করে। রাষ্ট্রপতি সরকার এই চারটে অপশানের মধ্যে কোন নীতিতে কাজ করে বলতে হবে। কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন, ক্ষমতার কেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য, নাকি ক্ষমতার পৃথকীকরণ। এটা হবে ক্ষমতার পৃথকীকরণ। ওকে, সেপারেশন অফ পাওয়ার, এর উপর ভিত্তি করে তোমার রাষ্ট্রপতি সরকার যেখানে থাকে সেখানে কিন্তু এই নীতির ওপর কাজ করে। খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। তার আগে একটা ইনফরমেশান, এই যে রাষ্ট্রপতি শাসিত যেটা আমরা পড়ে এলাম, এই রাষ্ট্রপতি শাসিত সরকার হলো সেই সরকার যেখানে নির্বাহী বলতে এক্সিকিউটিভ এবং আইনসভার মধ্যে অর্থাৎ লেজিসলেচার যেটাকে বলা হয় তার মধ্যে ক্ষমতা পৃথক করা হয়। এইটাই হচ্ছে তোমার রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে অ্যাকচুয়ালি কি না, নির্বাহী এবং আইনসভার মধ্যে ক্ষমতার পৃথক করা। ওকে, এটাই হচ্ছে তোমার রাষ্ট্রপতি শাসিত। মন্ত্রিসভা পরিষদ, পার্লামেন্টারি সিস্টেম যেটা ভারতে চলছে সেখানে মন্ত্রী এবং মন্ত্রী পরিষদ আছে, কিন্তু যেখানে রাষ্ট্রপতি শাসিত শাসন চলবে সেখানে হচ্ছে নির্বাহী মানে এক্সিকিউটিভ এবং লেজিসলেচার এর মধ্যে ক্ষমতার হচ্ছে ডিফারেন্স করা হবে, সেপারেশন করা হবে। এটাই হচ্ছে তোমার রাষ্ট্রপতি শাসিত সরকার। এখানে কার্যনির্বাহী সংসদীয় সরকারের মতো আইনসভার অংশ কিন্তু নয়, যেটা আমাদের ভারতে তোমার রয়েছে সেটার মতো কিন্তু নয় রাষ্ট্রপতি শাসিত অংশে। বোঝা গেল বিষয়টা? চলো পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো লুসেন্টের। তোমাদের তালিকা 1 এর সাথে তালিকা 2 ম্যাচ করতে হবে। এখানে দিয়েছে ফর্মস অফ গভর্নমেন্ট, এদিকে দিয়ে হচ্ছে প্রিন্সিপালস। দেখো এখানে রাষ্ট্রপতি ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, একক ব্যবস্থা। এদিকে ক্ষমতার পৃথকীকরণ, এদিকে নির্বাহী এবং আইনসভার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। নির্বাহী বলতে ইংলিশে বলা হয় এক্সিকিউটিভ, আর আইনসভা বলতে লেজিসলেচার। এই দুটোর মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, এই একটা পয়েন্ট। ক্ষমতার বিভাজন আর ক্ষমতার কেন্দ্রীকরণ, এটা ম্যাচ করে নিচে কোড দিয়েছে, কোনটা আনসার হবে বলো। তাহলে এর আগের প্রশ্নেই আমরা জেনে এলাম যে রাষ্ট্রপতির যে ব্যবস্থা হয় সেটাই ক্ষমতার পৃথকীকরণের জন্য হয়। তাহলে এইটুকুন বুঝতে পারছো যে অপশান এটা ম্যাচ করবে কোনটার সাথে, হচ্ছে 1 এর সাথে। তাহলে এটা যদি 1 এর সাথে ম্যাচ করে কোন অপশানে আছে তোমরা দেখো, এখানে দুটো অপশান ম্যাচ করছে, অপশান এও ম্যাচ করছে, অপশান ডিও ম্যাচ করছে। তাহলে আর একটা ম্যাচ করে তোমরা দেখো কোনটা হচ্ছে বি, সংসদীয় ব্যবস্থা। সংসদীয় ব্যবস্থা হচ্ছে কোনটা, নির্বাহী এবং আইনসভার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে সংসদীয় ব্যবস্থা, যেটা আমরা একটু আগেও বললাম। তাহলে এইটা হবে বি এর সাথে, তাহলে এ এর সাথে 2 এটা আছে। বোঝা গেল? তাহলে এবার পরবর্তী দেখো যুক্তরাষ্ট্র ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ব্যবস্থা হবে তোমার হচ্ছে ক্ষমতার বিভাজন। ওকে, এর সাথে ম্যাচ করবে। আর একক ব্যবস্থা হচ্ছে সেটা ক্ষমতার কেন্দ্রীকরণের সাথে ম্যাচ করবে। তাহলে অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার, এটার সাথে ম্যাচ করছে। বোঝা গেল বিষয়টা? এটা খুব ইম্পর্টেন্ট এই ম্যাচগুলো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশের একটি অলিখিত সংবিধান আছে? ভালো করে পড়ে আনসার করবে। আনরিটেন কনস্টিটিউশন। আনরিটেন কনস্টিটিউশন মানে অলিখিত, যেটা লিখিত নয়, সেই সংবিধান আছে কার? এটা হচ্ছে যুক্তরাজ্যের। অপশান বি হয়ে যাবে রাইট আনসার, ইউকের। ওকে, ইউকের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড কিংডম, যেটা ব্রিটেন। অনেক সময় একটা অপশানে আবার ব্রিটেনও থাকে, তাই এটা আমি দিয়ে রেখেছি। ওকে, তাহলে যুক্তরাজ্য যেটা সেটা ব্রিটেনের যুক্তরাজ্যকে বলা হয়ে থাকে, তা এটা কিন্তু জেনে রাখবে। তা এটা অলিখিত সংবিধান বা আনরিটেন কনস্টিটিউশন আছে। এবার তোমাদের এইটুকুন জেনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন এলে তোমরা করতে পারবে। যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন, নিউজিল্যান্ড, ইসরায়েল বিশ্বের এই একমাত্র এই 3টে দেশ আছে যাদের অলিখিত বা আনরিটেন হচ্ছে কনস্টিটিউশন রয়েছে। এই 3টে যে নাম কিন্তু মনে রাখবে, বিশ্বের এই 3টে দেশেরই কিন্তু তোমার আনরিটেন কনস্টিটিউশন রয়েছে। ব্রিটেনের যুক্তরাজ্য, নিউজিল্যান্ড আর হচ্ছে ইসরায়েল। এখান থেকে কিন্তু অপশানে প্রশ্ন দিলে তোমরা কিন্তু করতে পারবে, 3টে জায়গার নাম মনে রাখবে। এই হচ্ছে অলিখিত বা আনরিটেন কনস্টিটিউশন। এইগুলো বাদে যতগুলো তোমার আছে সেগুলো সবই কিন্তু রিটেন কনস্টিটিউশন আছে, যেমন ভারতের রিটেন কনস্টিটিউশন, মার্কিন যুক্তরাষ্ট্রের রিটেন কনস্টিটিউশন, পাকিস্তানের রিটেন কনস্টিটিউশন, প্রত্যেকটারই রিটেন কনস্টিটিউশন রয়েছে। অলিখিত আনরিটেন রয়েছে এই 3জনেরই শুধুমাত্র। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের লুসেন্টে দেওয়া নেই, সেগুলো তোমাদের আমি এক্সট্রা করে এই কারণে দিয়ে দিয়েছি, তোমাদের এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট। ওকে, চলো 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য যা 368 আর্টিকেলের বা অনুচ্ছেদের অধীনে সংশোধনযোগ্য নয়। দেখো এটা আমরা বৈশিষ্ট্য পড়ার সময় আমরা পড়ে এসেছি। তাহলে 368 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংশোধনযোগ্য নয়, সেটা সংশোধন করা যাবে না। তা সেটা হবে কোনটা? 4টে অপশানের মধ্যে সেটা বুঝতেই পারছো, অপশান ডিটা, সার্বভৌমত্ব। ওকে, আঞ্চলিক অখণ্ডতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, বিচার বিভাগীয় পর্যালোচনা, সংসদীয় সরকার ব্যবস্থা, এইগুলোকে কোনো সময়তেই সংশোধন করা যায় না। তোমাদের মূল বেসিক স্ট্রাকচারকে কোনো সময়তেই চেঞ্জ করা যাবে না। তুমি প্রস্তাবনা চেঞ্জ করতে পারো, কিন্তু বেসিক স্ট্রাকচারের ওপর কোনো কাটাছেঁড়া করা যাবে না। বেসিক স্ট্রাকচার যেমন আছে তেমনই তাকে রাখতে হবে, তার সাবপার্ট হিসেবে তুমি সংশোধন করে জুড়তে পারো। এইটা 368 নম্বর আর্টিকেল অনুযায়ী পার্লামেন্টের অধিকার আছে
প্রস্তাবনাকে সংশোধন করা, কিন্তু তার বেসিক স্ট্রাকচারকে কিন্তু করা যাবে না। এটা কেশবানন্দ ভারতী কেসে কিন্তু বলা হয়েছিল। তাই কোনগুলোকে সংশোধনযোগ্য নয় সেইগুলো এখানে বলে দেওয়া হয়েছে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন, একক সরকার ব্যবস্থা নিম্নলিখিত সুবিধার অধিকারী। তাহলে একক সরকার ব্যবস্থা নিম্নলিখিত কোন সুবিধার অধিকারী? একটা হচ্ছে শক্তিশালী রাষ্ট্রের অধিকারী। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, স্ট্রং স্টেট। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা উপভোগ করে? যুক্তরাষ্ট্রীয় বলতে ফেডারেল ফ্রম দ্য গভর্নমেন্ট, ওকে, ফেডারেল সিস্টেম মানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এটা উপভোগ করে এই 4টে দেশের মধ্যে কোন দেশ? ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? তাহলে রাইট আনসার কী হবে বলো তো? কোন কান্ট্রিজ? ইউএসএ মানে আমেরিকা। ইউএসএ আমেরিকাকে বলা হয়ে থাকে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এটা হচ্ছে তোমার ফেডারেল যে গভর্নমেন্ট সিস্টেমটা সেইটা হচ্ছে উপভোগ করে এই আমেরিকা। বোঝা গেছে? এখানে জেনে রাখবে বর্তমানে বিশ্বে মোটামুটি হবে 25টি ফেডারেল দেশ রয়েছে, মানে 25টি দেশ রয়েছে যারা হচ্ছে এই ফেডারেল মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সরকার কিন্তু উপভোগ করছে, মানে যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা রয়েছে তাতে 25টি। এর মধ্যে কিছু বৃহত্তম রয়েছে এবং সবচেয়ে জটিল গণতন্ত্র রয়েছে, যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জার্মানি, মেক্সিকো। কেন এই 5টার নাম তোমাদের আমি দিয়েছি বলো তো? এই 5টা থেকে তোমাদের না এক্সামে প্রশ্ন দিয়ে থাকে। এইটা তোমাদের জন্য এক্সামের জন্য ইম্পর্টেন্ট বলে আমি দিয়ে রাখি। সবগুলো অপশানে আসে না, 25খানা দেশের নাম তোমাদের মুখস্থ করতে বসে যাওয়ার কোনো দরকার নেই। এই 5টা নাম মনে রাখো, তোমাদের এক্সামে কিন্তু তোমাদের এনাফ। বোঝা গেছে? তার বিষয়ে বোঝা গেল যে ফেডারেল বা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা কার রয়েছে, ইউএসএ রয়েছে, এছাড়া কার কার রয়েছে তোমাদের আমি এখানে 5টার নাম দিয়েছি। কিন্তু যদি টোটাল কজনের রয়েছে মোটামুটি হবে 25টি দেশের কিন্তু ফেডারেল ব্যবস্থা রয়েছে। আর আরেকটা প্রশ্ন এখান থেকে এসে থাকে, তোমাদের এক্সট্রা বলে আমি দিয়ে রেখেছি, কোন দেশের সাথে ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত? এই প্রশ্নটা অনেকের মধ্যে কনফিউজ মানে গুলিয়ে ফেলে। ওকে, এইটা বলেছে এই যে প্রশ্নটা তোমাদের ছিল লুসেন্টে, সেটা বলেছে কোনটি যুক্তরাষ্ট্র ব্যবস্থা উপভোগ করছে, মানে কোন 4টে অপশানের মধ্যে কোনটি যুক্তরাষ্ট্র ব্যবস্থা সরকার রয়েছে। সেটা হচ্ছে আমেরিকা, এখানে আনসার হল অপশান অনুযায়ী। এছাড়া কি সেটা আমি ডিটেলস এখানে দিলাম, কিন্তু এইখানে যে প্রশ্নটা আমি এক্সট্রা তোমাদের দিয়েছি, কোন দেশের সাথে ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত? ভারতীয় যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা এটা কোন দেশের সাথে সম্পর্কিত? কানাডার সাথে সম্পর্কিত। মানে এটা কানাডা থেকেই যুক্তরাষ্ট্র ব্যবস্থা ফেডারেল সিস্টেমটা নেওয়া হয়েছে, তাই ওখানের সাথে মিল রয়েছে। এটা হবে কানাডা। তাই প্রশ্ন ভালো করে পড়ে আনসার করতে হবে। যুক্তরাষ্ট্র সরকার কাদের কাদের রয়েছে সেই প্রশ্ন আলাদা, আর হচ্ছে কোন দেশের সাথে ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত সেটা আলাদা, এটা কানাডার সাথে। আশা করি তোমাদের এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, ইংরেজ রাজমুকুট একটি উদাহরণ, মানে ইংলিশ ক্রাউন ইজ অ্যান এক্সাম্পল অফ, হচ্ছে 4টে অপশান দিয়েছে। রাইট আনসার কোনটা হবে? অপশান সি, নামমাত্র নির্বাহী মানে নোমিনিয়াল এক্সিকিউটিভ। এক্সিকিউটিভের বাংলা হচ্ছে নির্বাহী। ওকে, নোমিনিয়াল এক্সিকিউটিভ মানে নামমাত্র নির্বাহী, মানে ইংলিশ ক্রাউন ইজ অ্যান এক্সাম্পল অফ নোমিনিয়াল এক্সিকিউটিভ। ওকে, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নোমিনিয়াল এক্সিকিউটিভ হলো একজন ব্যক্তি যিনি কার্যনির্বাহী বিভাগের শাখার সাথে লেনদেন করেন এবং যথাক্রমে কোনো নির্বাহী সিদ্ধান্ত মানে এক্সিকিউটিভ ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখেন। এক্সিকিউটিভ ডিসিশন বলতে কি, নির্বাহী হচ্ছে ডিসিশন নেবে সে, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট যেটাকে বলা হয়ে থাকে, নির্বাহী বিভাগ। সেখানে কি করবে, তারা হচ্ছে ক্ষমতা রাখে যে তাদের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। আর একটা জিনিস মনে রাখবে, ইংল্যান্ডের রাজা বা ভারতের রাষ্ট্রপতি হলেন নামমাত্র নির্বাহীদের উদাহরণ। তাহলে নামমাত্র নির্বাহীর উদাহরণ মানে যেটা অপশানে ছিল তোমাদের নোমিনিয়াল এক্সিকিউটিভ, এর উদাহরণটা একটু জেনে রাখবে, ইংল্যান্ডের রাজা আর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, এরা হচ্ছে নামমাত্র নির্বাহী উদাহরণ। কেন না, আমাদের ভারতের প্রেসিডেন্ট দেখবেন নামমাত্র, শুধু তার রায়টুকুই নেওয়া হয়, কিন্তু সমস্ত কাজ করবে কি মন্ত্রী পরিষদ। বোঝা যাচ্ছে বিষয়টা? তাই এই ভারতের রাষ্ট্রপতি বা ইংল্যান্ডের রাজা এরা হচ্ছে নামমাত্র নির্বাহী। ওকে, নোমিনিয়াল এক্সিকিউটিভ বলা হয়ে থাকে ওই জন্য। বোঝা যাচ্ছে বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা জনগণের জন্য একটি সরকার, এটি ঘোষণা দ্বারা তৈরি করা হয়েছিল কার দ্বারা সেটা বলতে হবে। এই কথাটা বলেছিল মানে এই ঘোষণাটা করেছিল কে সেটা বলো। এটা অপশান এ হয়ে যাবে, আব্রাহাম লিঙ্কন। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, গান্ধীর রামরাজ, ওকে, রামরাজের সংজ্ঞা কি? গান্ধীর রামরাজের সংজ্ঞা কি বলতে হবে? এটা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে, তোমাদের লুসেন্টে ছিল। এটা রাইট অ্যান্সার হবে অপশান এ। ওকে, বিশুদ্ধ নৈতিক কৃতিত্বের ভিত্তিতে জনগণের সার্বভৌমত্ব, এটাই হচ্ছে গান্ধীর রামরাজের সংজ্ঞা। ওকে, এটা মুখস্থ করে নেবে, খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্ন, সংসদীয় সরকার গঠনের সবচেয়ে প্রয়োজনীয় বৈশিষ্ট্য কী? সংসদীয় সরকার গঠনে দেখো, আমি একটু আগে তোমাদের আমি ডিটেলস পড়ানোর সময় বলছিলাম যে হচ্ছে তোমাদের সংসদীয় সরকার গঠনের কথা। এই সংসদীয় সরকার গঠনের সবচেয়ে প্রয়োজনীয় বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীন বিচার বিভাগ দরকার, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দরকার আছে, তবেই কিন্তু সংসদীয় সরকার গঠন করা যাবে। তাই অপশান ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দুটো বিবৃতি দিয়েছে, বিবৃতি 1 এবং বিবৃতি 2। বিবৃতি 1-এ বলছে ভারতের সংবিধান একটি উদারনৈতিক বলতে অসাম্প্রদায়িক সংবিধান। ওকে, লিবারেল কনস্টিটিউশন, যেটা ইংলিশে বললে বুঝবে। আর 2 নম্বর হচ্ছে
এটি ব্যক্তিদের মৌলিক অধিকার প্রদান করে। ওকে, মানে ইটস প্রোভাইডস ফান্ডামেন্টাল রাইটস টু ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিদের মৌলিক অধিকার প্রদান করে। বোঝা গেল? তো এই দুটো বিবৃতি দিয়ে বলছে, কোড দিয়েছে নিজে 1 এবং 2 সত্য নাকি শুধুমাত্র 1 সত্য 2 সত্য, এরকম তোমাদের অপশান দিয়েছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান এ, উভয় বিবৃতি সত্য। এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে ভারতের সংবিধান একটি উদারনৈতিক এবং অসাম্প্রদায়িক সংবিধান। লিবারেল কনস্টিটিউশনটা অবশ্যই উদারনৈতিক, অসাম্প্রদায়িক, কোনো সাম্প্রদায়িকতা নেই ভারতের সংবিধানের মধ্যে। ওকে, মানুষের সাম্প্রদায়িকতা এখন বেড়ে গেছে, কিন্তু তা বলে সংবিধানের মধ্যে কি সাম্প্রদায়িকতার কথা উল্লেখ করা আছে? তোমরা সাম্প্রদায়িকতা বাড়াও, এই কথাটা কি সংবিধানে বলা হয়েছে? বলা হয়নি। সংবিধান সবসময়ই উদারনৈতিক এবং অসাম্প্রদায়িকতার সংবিধান। ওকে, ভারতীয় সংবিধান। আর মৌলিক অধিকার প্রদান করে প্রত্যেক ব্যক্তিকে, অবশ্যই প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার পালন করার দায়িত্ব রয়েছে। তারা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারগুলো প্রত্যেকের জন্য সমান। মৌলিক অধিকার কারোর জন্য আলাদা নয়। মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তোমরা আইনের বা কোর্টের দ্বারস্থ হতে পারো। ওকে, তাই মৌলিক অধিকার কিন্তু প্রদান করে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালিভাবে। তাই এইটাও সত্য। তাহলে 1 এবং 2 দুটো বিবৃতি কিন্তু তোমার সত্য। তাই অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, এর কোন অধিবেশনে, মানে 4টে অধিবেশনের নাম দিয়েছে, এর মধ্যে কোন অধিবেশনে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে সমাজের সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণ করেছিল? ইংলিশটা দেখো, অ্যাট হুইচ অফ ইটস সেশন ডিড দ্য কংগ্রেস অফিসিয়ালি অ্যাকসেপ্ট দ্য সোশিয়ালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি? তাহলে রাইট আনসার কী হবে বলো? এটা হবে অপশান বি, 1955 সালের আবাদি অধিবেশন। ওকে, এইটা হচ্ছে তোমার রাইট আনসার হবে। 1955 সালের আবাদি অধিবেশন যেটা ছিল, সেখানে এই সমাজের সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণের কথা কিন্তু গ্রহণ করা হয়েছিল কংগ্রেসের একটা আনুষ্ঠানিকভাবে অধিবেশনে। তাই এইটা কিন্তু ইম্পর্টেন্ট, হাই স্ট্যান্ডার্ড প্রশ্ন। কিন্তু এখানে একটুখানি তোমাদের জিনিস বলে রাখবো, এই যে তোমাদের যেটা পড়লে প্রশ্নটা, সেই রিলেটেড 1976 সালের প্রস্তাবনায় 42তম সংবিধান সংশোধনীটা হয়েছিল, তোমরা জানো 1976 সালে। তা সেখানে বলা হয়েছিল কি, সমাজবাদী শব্দটি যুক্ত করা হয়েছে। ওকে, 42তম সংবিধান, এখানে সমাজবাদী শব্দটি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা হয়, সমাজবাদী শব্দটা কিন্তু এই 42তম সংবিধান সংশোধনীর আগেও কিন্তু এই সমাজবাদী কথাটা উল্লেখ করা হয়েছিল। কখন বলো তো? 1955 সালে। 1976 সালে তোমার 42তম সংবিধান সংশোধনী হয়েছিল, যেখানে সমাজবাদী কথাটাও সংবিধানে যুক্ত করা হয়েছে। কিন্তু হিসেব অনুযায়ী দেখলে 1955 সালে প্রথম দিকে আবাদি অধিবেশন বলে একটা অধিবেশন হয়েছিল, সেইখানে সমাজের একটি সমাজতান্ত্রিক প্যাটার্ন, সেটার প্রতিষ্ঠার জন্য একটা প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছিল, এবং সেটা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল, সেটা গ্রহণ করা হবে বলে। ওকে, সেটা গ্রহণও করা হয়েছিল। তাই জন্য এই প্রশ্নটা এসেছে যে এই সমাজবাদী কথাটা 42তম সংবিধান সংশোধনীর আগে আর কখন গ্রহণ করা হয়েছিল? এটা 1955 সালে গ্রহণ করা হয়েছিল আবাদি অধিবেশনে। তো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, লুসেন্টের ভারতের রাজনীতিতে কোনটি সর্বোচ্চ? মানে ইন ইন্ডিয়ান পলিটি হুইচ ওয়ান ইজ সুপ্রিম, মানে কোনটা সর্বোচ্চ? সুপ্রিম বলতে সবচেয়ে উপরে কোনটা? 4টে অপশন দিয়েছে, সুপ্রিম কোর্ট, সংবিধান, সংসদ নাকি ধর্ম। এখানে রাইট আনসার হবে সংবিধান। ওকে, কনস্টিটিউশন, এইটা হচ্ছে সর্বোচ্চ উপরে। এবার অনেকেই বলবে এইটা শুধুমাত্র সংবিধান কেন হবে, তোমার তো সংসদও হবে, পার্লামেন্টটাও তো তোমার সর্বোচ্চ। হ্যাঁ, এখানে যদি 4 নম্বর অপশানে যদি বলা থাকতো যে তোমার অপশান বি এবং অপশান সি, অর্থাৎ সংবিধান এবং সংসদ বোথ, মানে দুটোই, তাহলে কিন্তু সেইটা কিন্তু টিক দিতে, কখনই সেটা তখন কিন্তু সংবিধান আনসার হবে না। ভালো করে আমার কথাটা বুঝবে। এই প্রশ্নটা অনেকভাবেই এক্সামে আসতে পারে যে সংবিধান সংসদ ডিফারেন্সভাবে থাকলে তখন সংবিধান আনসার করবে, কেন সংবিধান সর্বোচ্চ উপরে অবশ্যই। এখানে সংবিধান রচনা হয়েছে, তার ভেতরেই সমস্ত কিছু ইনক্লুডেড আছে, এই সংসদও কিন্তু সংবিধানের ভেতরেই রয়েছে, তাই সংবিধান হচ্ছে সর্বোচ্চ। কিন্তু যখন এই অপশান থাকবে যে সংবিধান এবং সংসদ দুটোই বোথ, ঠিক আছে, বোথ কথাটা লেখা থাকবে মানে দুটোই, তখন সেই অপশানটা তোমরা টিক করবে। ওকে, আর একটা জিনিস তোমাদের আমি বলে রাখবো, সংবিধান এবং সংসদ উভয়ই ভারতীয় রাজনীতির ব্যবস্থার সর্বোচ্চ অবস্থান কিন্তু ধারণ করে থাকে, এই লাইনটা মনে রাখবে। তাহলে আমি একটু আগের জন্য বললাম যে সংবিধান আর সংসদ, সংসদ হচ্ছে পার্লামেন্ট, আর সংসদ হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই দুটোই কিন্তু তোমার যুক্তভাবে কিন্তু সর্বোচ্চ অবস্থান কিন্তু ধারণ করছে। সংবিধান ভারতের সর্বোচ্চ আইন, আর সংসদ হচ্ছে ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন সভা সংস্থা। আইন হচ্ছে তোমার সংবিধান, কনস্টিটিউশনটা, আর পার্লামেন্টটা সংসদটা সর্বোচ্চ আইন সভা একটা। ওকে, সংসদ মানে পার্লামেন্টে তোমার আইন পাস হয়। ওকে, তাই এটা আইনসভার সংস্থা, আর আইন হচ্ছে তোমার সংবিধান, তাই দুটোই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য ডিফারেন্ট করে আমি বলে দিয়েছি, দেখে নাও, এখানটা খুব ইম্পর্টেন্ট। একটি মৌলিক রাজনৈতিক নীতিগুলিকে সংজ্ঞায়িত করে, যা সরকারি প্রতিষ্ঠার কাঠামো, পদ্ধতি, ক্ষমতা, কর্তব্য প্রতিষ্ঠা, এগুলো সংবিধান করে থাকে। আর সংসদ হচ্ছে ভারতের রাষ্ট্রপতি এবং হাউস দ্বারা প্রণীত। ওকে, প্রেসিডেন্ট থাকে, তার হাউস থাকে, সেটা দ্বারা প্রণীত, এবং দুটি ঘর থাকে দ্বিকক্ষ বিশিষ্ট, একটা রাজ্যসভা একটা লোকসভা।
সংসদের ভেতরে, তাই সেইটা দ্বারা কিন্তু এখানে হচ্ছে তোমার চালিত হচ্ছে। আর তোমার সংবিধানটা কি না একটা কাঠামো, একটা তার মধ্যে সমস্ত পদ্ধতি, ক্ষমতা, কর্তব্য সমস্ত ইনক্লুড করে দেওয়া হয়েছে। ওকে, আর একটা পয়েন্ট দেখো, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং নাগরিকত্বের কর্তব্য এগুলো কিন্তু সংবিধানে তোমার নির্ধারণ করা রয়েছে। আর সংসদে হচ্ছে আইন তৈরি করে। সংসদ কী করে? আইন তৈরি করে, সরকারকে তার নীতি, ক্রিয়াকলাপ এবং ব্যয়ের জন্য দায়বদ্ধ করে। মানে কোনটা কোন পদ্ধতি করলে ভালো হবে সেটা রাজ্যসভা লোকসভার যে দুটো কক্ষ আছে পার্লামেন্টের ভেতরে, সেই দুটো কক্ষ বসে ডিসিশন নিচ্ছে এবং আইন তৈরি করছে বিভিন্ন রকম, কোনটা দেশের জন্য ভালো হবে। তাই এইগুলো দায়বদ্ধ করছে কে? সংসদ। আর আইনগুলো, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, নাগরিক কর্তব্য এবং অসংখ্য এরকম জিনিস সেগুলো নির্ধারণ করা হয়েছে সংবিধানে। তাই সংবিধান এবং হচ্ছে সংসদ দুটোই কিন্তু সর্বোচ্চ অবস্থানে রয়েছে। যদি তোমার সিঙ্গেল অপশান থাকে তাহলে তোমরা অবশ্যই সংবিধানকে প্রথম প্রায়োরিটি দেবে। ওকে, যদি সংবিধান না থাকে, শুধু সংসদ থাকে, তখন সংসদকে দেবে। আর যদি বোধ থাকে তাহলে অবশ্যই দুটোকে দেবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাজনীতিতে কার্যনির্বাহী অধীনস্থ কোন বিভাগ? এটা রাইট আনসার হবে আইনসভা। ওকে, লেজিসলেচার হচ্ছে ভারতের রাজনীতিতে কার্যনির্বাহী অধীনস্থ। কার্যনির্বাহী বলতে এক্সিকিউটিভ হচ্ছে। ওকে, এক্সিকিউটিভকে বলা হয়েছে কার্যনির্বাহী। এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, এখানে অনেকের মধ্যে কনফিউজ থাকে। এই জুডিশিয়ারি বিচার বিভাগ, লেজিসলেচার আইনসভা এবং এক্সিকিউটিভ, এই তিনটের মধ্যে অনেকের মধ্যে হচ্ছে তোমার সমস্যা সৃষ্টি করে, যে কোনটাকে লেজিসলেচার বলে, কোনটাকে জুডিশিয়ারি বলে, কোনটাকে হচ্ছে তোমার এক্সিকিউটিভ বলে। ওকে, এইগুলো সম্পর্কে অনেকের মধ্যে ক্লিয়ার ধারণা থাকে না, তাই আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে আজকে। আশা করি আজকের পর আর কোনো প্রবলেম হবে না। দেখো, প্রথমে আমি বলবো লেজিসলেচারে বাংলা হচ্ছে আইনসভা। ওকে, আইনসভা আইন ও নীতি প্রণয়নের দায়িত্বে থাকে, যে তাকে বলা হয় হচ্ছে তোমার লেজিসলেচার বা আইনসভা। এইটুকুন মনে রাখবে, যারা আইন এবং নীতি প্রণয়নের দায়িত্বে থাকবে। মানে আইনসভার প্রধান কাজ হলো আইন প্রণয়ন বা তৈরি করা। মানে আইন যারা তৈরি করবে, দেশে যে আইনগুলো পাস হচ্ছে, এই আইনটা যারা তৈরি করবে তাদেরকে আমরা লেজিসলেচার বলবো, মানে আইনসভা বলবো। বোঝা গেছে? আর এক্সিকিউটিভ কাদের বলবো? নীতি বাস্তবায়নের দায়িত্বে যারা থাকবে তাদেরকে বলবো এক্সিকিউটিভ। মানে এক্সিকিউটিভ বাংলা হচ্ছে নির্বাহী। ওকে, মানে সেই অঙ্গের ব্যক্তিগুলো তারাই হবে যারা আইন প্রণীত বাস্তবায়নের রূপ দেবে, মানে রাষ্ট্রের ইচ্ছাকে প্রয়োগ করবে, মানে আইনটাকে বাস্তবায়ন করবে। আইনটা ধরো একটা জায়গায় তৈরি হলো, ওকে, এখানে আইন তৈরি করে দিল, পার্লামেন্ট আইন তৈরি করলো, সেখানে লেজিসলেচার বা আইনসভা বলা হচ্ছে, সেখানে আইন তৈরি হচ্ছে, তারা লেজিসলেচার। এই আইনটাকে তো বাস্তবায়িত করতে হবে, আমাদের জনসাধারণের সম্মুখে আনতে হবে। সেটা আনবে কে? এই এক্সিকিউটিভ যারা থাকবে, নির্বাহী সংস্থার লোকেরা যারা থাকবে, তারা সেটাকে বাস্তবায়িত করবে। বোঝা গেছে বিষয়টা? আশা করি আজকের পর আর কোনো ভুল হবে না। এবার এখানে জিনিসটা বুঝতে হবে যে এক্সিকিউটিভের মধ্যে কারা রয়েছে। নির্বাহী শাখার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। তারা হচ্ছে এক্সিকিউটিভের মধ্যে পড়ছে। এক্সিকিউটিভ বলতে কারা পড়ে? এরা পড়ে। ওকে, আর হচ্ছে লেজিসলেচার বলতে কারা পড়ে? লেজিসলেচারের মধ্যে পড়ছে হচ্ছে আইনসভা শাখার মধ্যে সংসদের দুটি কক্ষ থাকে, একটা নিম্ন কক্ষ যেটাকে আমরা লোকসভা বলে থাকি, যেটা জনগণের ঘরও আমরা অনেক সময় বলে থাকি বাংলায়, মানে নিম্ন কক্ষ বা লোকসভা। আর একটা থাকে উচ্চ কক্ষ বা রাজ্যসভা, যেটাকে আমরা রাজ্য পরিষদও বলে থাকি। তার মানে নিম্ন কক্ষ আর উচ্চ কক্ষ যে দুটো কক্ষ থাকছে, এই দুটো কক্ষকে আমরা লেজিসলেচার বলছি, মানে আইনসভা বলছি। পার্লামেন্টের দুটো কক্ষ থাকছে, একটা কক্ষকে বলা হচ্ছে তোমার নিম্নকক্ষ, একটাকে বলা হচ্ছে তোমার উচ্চকক্ষ। নিম্নকক্ষকে আর একটা নাম হচ্ছে লোকসভা, আর উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। ওকে, এই দুটোকে বলা হচ্ছে লেজিসলেচার, মানে এরা আইন তৈরি করবে। আর আইনটাকে বাস্তবে রূপ দেবে কারা? হচ্ছে এরা, নির্বাহী শাখার ব্যক্তিরা, মানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তার সাথে যারা মন্ত্রিপরিষদ থাকবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই লেজিসলেচার আইন তৈরি করলো, এক্সিকিউটিভ যারা আইনটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে। এই দুটো জিনিস নিয়ে তৈরি হই তবে আমাদের জনগণ, আমরা এখানে রয়েছি, এখানে সেই আইনগুলো এসে পাবলিশ হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এই আইন হলো আমাদের ভারতে যত আইন পাস হচ্ছে এইভাবেই কিন্তু হচ্ছে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা মনে রাখবে, এর মধ্যেখানে একজন মিডিলে ভূমিকা পালন করছে জুডিশিয়াল ব্রাঞ্চ। জুডিশিয়াল ব্রাঞ্চটা কি না? বিচার বিভাগীয় শাখা। এ কি করে না, এর কাজ হচ্ছে আদালত যে আইন ভঙ্গ করছে কিনা, আদালত সমস্ত আইন ঠিকঠাকভাবে পাবলিশ করছে কিনা, এটা ঠিকঠাক আছে কিনা দেখার দায়িত্ব, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এই জুডিশিয়াল ব্রাঞ্চের থাকে, মানে বিচার বিভাগীয় শাখা। আইন তো আমরা পাস করে দিচ্ছি, আইন অ্যাকচুয়ালি কোথায় যে হচ্ছে তোমার সঠিক করা হয়, মানে তার যদি ভুলভ্রান্তি হয় সেটা কোর্টে যাওয়া হয়। সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ কোর্ট, সেই কোর্টে যাওয়া হবে। কোর্টের হচ্ছে জুডিশিয়াল ব্রাঞ্চ আছে, এই জুডিশিয়াল ব্রাঞ্চ বসে বসে দেখছে যে আইনগুলো পাস হচ্ছে সেই আইনগুলো সঠিক কিনা, সেই আইনটা দেশের জন্য তোমাদের ইমপ্লিমেন্ট করলে সেটা সঠিক হবে কিনা, এই বিষয়ে কিন্তু এরা বসে বসে হচ্ছে তোমার দেখছে। যখনই কোনো ভুল দেখতে হবে এরা সঙ্গে সঙ্গে সেটা বিরোধ করে দেবে। ওকে, সেই আইনটা পাস করতে দেবে না এই জুডিশিয়াল ব্রাঞ্চ। এই জুডিশিয়াল ব্রাঞ্চ মধ্যখানে কিন্তু একটা লিঙ্ক হিসাবে কিন্তু কাজ করছে। লেজিসলেটিভ আইন তৈরি করছে, এক্সিকিউটিভ সেই আইনটাকে বাস্তবায়ন করছে, বা কারা করছে সেখানে আমি দিয়ে রেখেছি। ওকে, আর এর মধ্যখানে ভূমিকা পালন করছে জুডিশিয়াল ব্রাঞ্চ।
ওকে, সেই আইনটাকে বিচার বিভাগীয় শাখা জুডিশিয়াল ব্রাঞ্চ সে বসে বসে দেখছে যে কোনটা ভুল ভ্রান্তি আছে কিনা বা আদালত কোনো আইন ভঙ্গ করছে কিনা, এই বিষয়টা জুডিশিয়াল ব্রাঞ্চ দেখে। তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 15 নম্বর প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে ফেডারেল সিস্টেম সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? 4টে বিবৃতি দিয়েছে, এর মধ্যে কোনটা সঠিক বলতে হবে। নিচে আবার কোড দিয়েছে, 1 সঠিক, 1 2 সঠিক, নাকি 1 2 3 তিনটেই সঠিক, নাকি অল অফ দিস মানে সমস্তটাই সঠিক। রাইট অ্যান্সার হবে 1 and 2 মানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে প্রথম অপশানটা দেখো কি বলছে, সংবিধান সরকারের মৌলিক কাঠামো হিসাবে একটি হচ্ছে ফেডারেল হবে, এটা ফেডারেল হয়ে গেছে, এটা ফেডারেল। ওকে, ফেডারেল ব্যবস্থা গ্রহণ করে, বোঝা গেছে। এখানটা হচ্ছে ইংলিশ টার্মটা হচ্ছে স্পেলিং মিস্টেক হচ্ছে, এটা এই হবে। ওকে, ফেডারেল সিস্টেম, ফেডারেল মানে যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করে ভারতীয় সরকারের মৌলিক কাঠামো, এটা সঠিক। আর কোনটা সঠিক? 2 নম্বরটা, একক পক্ষপাতের একটা শক্তিশালী মিশ্রণ রয়েছে। ওকে, তো এইটাও কিন্তু তোমার সঠিক। এই 1 আর 2 হচ্ছে সঠিক, 3 আর 4 হচ্ছে তোমার ভুল রয়েছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কে ভারতের সংবিধান সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি দিয়েছেন? এই বিবৃতিটা কে দিয়েছে বলতে হবে। ভারতীয় সংবিধান চরম দৃঢ়তা এবং অত্যাধিক নমনীয়তার মধ্যে একটি ভালো ভারসাম্য স্থাপন করে। ওকে, তোমাদের নমনীয়তা এবং অনমনীয়তার মধ্যে আমি ডিটেলসটা প্রথমের দিকে আমি বর্ণনা করে এসেছি। আর এই লাইনটা কে তোমার মানে এই বিবৃতিটা কে দিয়েছিল বলতে হবে। এটা দিয়েছিল হচ্ছে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আলেকজান্ডারও হয়েছি। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, এটাও অনেকবার এক্সামে এসেছে, খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর, দাবি এবং কারণ রিলেটেড প্রশ্ন। দাবিটা কি করছে? ভারতীয় সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয়, ওকে, কোয়াসি ফেডারেল। আর হচ্ছে তোমার কারণটা বলছে কি, ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় বা একক নয়। ওকে, নাইদার ফেডারেল নর ইউনিটারি। ওকে, তাহলে ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় বা একক নয়। তাহলে এটার মধ্যে কোড দিয়েছে, রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। এ বলতে কে বলো তো? অ্যাজারশন, অর্থাৎ দাবিটা সত্য, ভারতীয় সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয়, এটা সত্য। কিন্তু আর কারণ অর্থাৎ রিজন, আর বলতে রিজন অর্থাৎ কারণটা হচ্ছে তোমার মিথ্যা, বোঝা গেল। তাহলে অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন 18 নম্বর, নিচের কোন সরকারি নথি ভারতের সাথে সম্পর্কিত? 4টে অপশান দিয়েছে, সাদা কাগজ, সবুজ কাগজ, হলুদ বই, ব্লু বই। তাহলে সরকারি নথি ভারতের সাথে সম্পর্কিত কোনটা বলো? এটা হবে সাদা কাগজ, হোয়াইট পেপার, এটা হচ্ছে ভারতীয় সরকারি নথি, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এখানে একটা টপিক মনে রাখবে, বিভিন্ন দেশের অফিসিয়াল বই রয়েছে, এগুলো একটু জেনে রাখবে, প্রশ্ন দেয়। নীল বই কাদের? না ব্রিটিশ সরকারের একটি অফিসিয়াল রিপোর্ট হচ্ছে তোমার নীল বইতে। সবুজ বই কি? না ইটালি এবং পারস্যের অফিসিয়াল প্রকাশনাকে বলা হয় সবুজ বই। ধূসর বই যেটা থাকে, গ্রে বুক যেটাকে বলা হয়, সেটা হচ্ছে জাপান এবং বেলজিয়াম সরকারের অফিসিয়াল রিপোর্ট বই। আর কমলা কালারের যেটা থাকে সেটা হচ্ছে তোমার সরকারি প্রকাশনা নেদারল্যান্ডের। আর সাদা বই যেটা থাকে সেটা হচ্ছে তোমার সাদা হোয়াইট বুক, এটা হচ্ছে চীন, জার্মানি, পর্তুগালের অফিসিয়াল প্রকাশনার মধ্যে থাকে, অফিসিয়াল বুক। এগুলো ইম্পর্টেন্ট এক্সামে প্রশ্ন দেয়। সাদা কাগজ অবশ্যই ভারতের থাকবে, আর সরকারি কাগজ হিসাবে ব্রিটেনের থাকবে। তাই ব্রিটেন এবং ভারতের, এবং ব্রিটেনের সংবিধান ভারতে গেছে বলেই সাদা কাগজটা ব্রিটেন থেকেই এসেছে। ওকে, তাই ব্রিটেনের ইস্যুতেই কিন্তু করা হয়ে থাকে। তাই ব্রিটেন এবং ভারতে হচ্ছে তোমার সাদা কাগজ সরকারি ইস্যুতে ব্যবহার করা হয়ে থাকে। আর হলুদ বই, ইয়েলো বুক, এটা হচ্ছে সরকারি কাগজ ফ্রান্সের সরকারি কাগজ হচ্ছে ইয়েলো। ওকে, আর সাদা কাগজ হচ্ছে ভারত এবং ব্রিটেনের। তো এইগুলো কিন্তু ভালো করে জানবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 19 নম্বর, নিচের কোনটি রাষ্ট্রপতি সরকারের একটি মৌলিক বৈশিষ্ট্য? এটা হবে একক নির্বাহী, সিঙ্গেল এক্সিকিউটিভ, এটা একটা রাষ্ট্রপতি সরকারের মৌলিক বৈশিষ্ট্য, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি? 4টে অপশান আছে, কোড দিয়েছে, নিচে আনসার করতে হবে। এটা হবে অল অফ দিস মানে সবগুলি সত্য। এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এটি একটি সংসদীয় সরকার রয়েছে, সর্বোচ্চ ক্ষমতা ভারতের জনগণের উপর ন্যস্ত, এটি একটি ঐক্যবদ্ধ কর্তৃপক্ষের জন্য প্রদান করে। ওকে, এই 4টি কিন্তু তোমার সঠিক। তাই অল অফ দিস মানে হচ্ছে সবগুলি সঠিক, এইটা অপশানটা সঠিক হয়ে যাবে। ভারতের রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই সবকটাই সঠিক। ওকে, চলো পরবর্তী বৈশিষ্ট্য, লিখিত সংবিধানের ধারণা প্রথম কোথায় জন্মগ্রহণ করেছিল? কি বলেছে এখানে? রিটেন কনস্টিটিউশন। হোয়ার ইজ দ্য কনসেপ্ট অফ দ্য রিটেন কনস্টিটিউশন ইজ বর্ন, মানে প্রথম সংবিধানের ধারণা পাওয়া গেছে লিখিত, সেটা কোথায়? এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএতে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক এক্সামে এসেছে এবং প্রত্যেক এক্সামে আসার সম্ভাবনা কিন্তু থাকে। লিখিত সংবিধান প্রথম ধারণা পাওয়া গেছে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রে। ওকে, তারিখটা মনে রাখবে, 1788-তে 21শে জুন এই তারিখে প্রথম হচ্ছে তোমার এটা মানে পাওয়া গিয়েছিল এই ধারণাটা সংবিধানের, যে প্রথম রিটেন কনস্টিটিউশন। এখান থেকে প্রশ্ন দিতে পারে। ইউএসএ সরকারের ধরনটা কীরকম? সাংবিধানিক ফেডারেল প্রজাতন্ত্র। আর একটা জিনিস জেনে রাখবে, মার্কিন সংবিধান 7টি অনুচ্ছেদ রয়েছে। মার্কিন সংবিধান যেটা, সেখানে কিন্তু তোমার মানে ইউএসএতে তোমার 7টি অনুচ্ছেদ রয়েছে, একটি প্রস্তাবনা রয়েছে এবং একটি সমাপনী অনুমোদন দিয়ে তৈরি কিন্তু, এটাও জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন দিতে পারে। এগুলো এক্সট্রা ইনফরমেশন, লুসেন্টে নেই, এগুলো জেনে রাখবে, প্রশ্ন দেয়। প্রথম সংসদীয় সরকার গঠন করা হয় কোথায়? ওকে, হোয়ার ইজ দ্য ফার্স্ট পার্লামেন্টারি ফর্ম দ্য গভর্নমেন্ট ফর্ম?
ওকে, প্রথম সংসদীয় সরকার গঠন করা হয়েছে কোথায়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ব্রিটেনে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেকবার এক্সামে আসে। তা এটা হচ্ছে তোমার ব্রিটেন রাইট অ্যান্সার হবে। প্রথম সংসদীয় সরকার গঠন করা হয়েছে। সংসদীয় ধারণা প্রথম উদ্ভূত হয় ব্রিটেন, মানে ইংল্যান্ডের ব্রিটেনে। আর এই ধারণাটি ইংরেজ ব্যারনি দ্বারা কিন্তু পরিমার্জিত। কার দ্বারা এটা কিন্তু পরিমার্জিত? ব্যারনি বলে একজন ব্যক্তি ছিল, ইংরেজ ব্যক্তি, এবং এনার দ্বারাই কিন্তু পরিমার্জিত এবং প্রসারিত হয়েছিল এই সংসদীয় সরকার, মানে সংসদ থাকবে, পার্লামেন্টার সিস্টেম থাকবে। ওকে, এটা প্রথম হচ্ছে তোমার ব্রিটেনে হয়েছিল, আর সেখান থেকে আমাদের ইন্ডিয়াতে নেওয়া হয়েছে এটা। ওকে, চলো পরবর্তী দেখো, ভারতীয় ফেডারেলিজমের বাংলা হচ্ছে তোমার মৈত্রীতন্ত্র। মনে থাকবে, মৈত্রীতন্ত্র। তাহলে ভারতীয় মৈত্রীতন্ত্রকে কোঅপারেটিভ ফেডারেলিজম মানে সমবায়ী মৈত্রীতন্ত্র বলে অভিহিত করেছে। মানে প্রশ্নটা এটা বলতে চাইছে যে ভারতীয় মৈত্রীতন্ত্রকে কে সমবায়ী মৈত্রীতন্ত্র বলে অভিহিত করেছে। এটা অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী 24 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধান হলো কি? ভারতের সংবিধান হচ্ছে একটা আংশিক দৃঢ়, আংশিক নমনীয়। মানে তোমাদের এটা প্রথম দিকে আমি বর্ণনা করে দিয়েছি, মানে কিছুটা কঠিন এবং কিছুটা হচ্ছে সরল। আমাদের ভারতীয় সংবিধান দুটোর মিশ্রণে তৈরি। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসটা কিন্তু বুঝবে। তাই 24টা প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টারে ছিল সংবিধানের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবে না। আসন্ন অনেকগুলো এক্সাম আছে, তোমাদের এখান থেকে অনেক প্রশ্নই তোমাদের এক্সামে কমন পাবে, এবং আদার্স যে ক্লাসগুলো চলছে লুসিয়েন্টের, সেই ক্লাসগুলো তোমরা করবে। আশা করি তোমাদের এক্সামে বেটার ফল করতে পারবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।